হ্যালো এভরিওয়ান, সালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য ফিজিক্স সেকেন্ড পার্টের সাজেশন ভিত্তিক ক্লাস নিয়ে চলে আসলাম। তোমাদের সিয়াম ভাইয়া পড়াশোনা করতেছি রুয়েটে। এই ভিডিওতে আমি তোমাকে ক খ এর টোটাল 100টা প্রশ্ন 7টা অধ্যায় মিলে করাই দিব। ইনশাল্লাহ এই 7টা অধ্যায় থেকেই তোমার যেই বডি হোক না কেন 100% কমন পাবা, এই গ্যারান্টি আমি তোমাকে দিচ্ছি। আমরা বেশিরভাগ স্টুডেন্টই সিকিউ বা এমসিকিউ এর জন্য প্রিপারেশন নিলেও কেন জানি ক খ এর জন্য প্রিপারেশন নিতে চাই না। মনে করি ক খ পার হয়ে যাবে, ক খ কিছু একটা লিখে দিয়ে আসবো, মার্ক পেয়ে যাবা, এইটা ভেবো না। কিছু একটা তুমি লিখে দিয়ে আসবা ক খ, টিচার তোমাকে মার্ক দিবে, এমন হবে না। এইটা এইচএসসি, তো এইচএসসিতে তুমি যদি ভালো মার্ক পাইতে চাও ক খ এর জন্য তোমার মাস্ট প্রিপারেশন নিতে হবে। ক খতে কিন্তু হিউজ মার্ক, 15 মার্ক, এটাকে অবহেলা করা মোটেও কোনো বুদ্ধিমানের কাজ না। এমসিকিউতে 25, এমসিকিউর জন্য তুমি সারা রাত দিন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টার ক্লাস করো, সারা জীবন পড়ো, কিন্তু এই 15 মার্কের জন্য কিচ্ছু না পড়ে যাবা, এটা করা তোমার উচিত হবে না। তো এই 15 মার্কের জন্য জাস্ট তোমাকে 100টা প্রশ্ন করাই দিচ্ছি। 100টা প্রশ্ন ভালোভাবে পড়ে যাও, তোমার পড়ারও প্রয়োজন নেই। জাস্ট ক্লাসে আমি যেভাবে বুঝাবো 1.5 ঘন্টা, এখন থেকে 1.5 ঘন্টা খুব ভালোভাবে মনোযোগ দিবা। তোমার একটা ক নাম্বার একটা খ নাম্বারও মুখস্থ করতে হবে না। ক এবং খ আমাদের মুখস্থর বিষয় না। তুমি জাস্ট আধা ঘন্টা ক্লাসে মনোযোগ দাও, বুঝতে পারবা যে ক খ তোমার মুখস্থ করতে হচ্ছে কিনা। জাস্ট আধা ঘন্টা ভালোভাবে ক্লাসে মনোযোগ দাও, বুঝতে পারবা তুমি নিজেই। তাহলে এখান থেকে তোমাকে আমি টোটাল 100টার মতো প্রশ্ন করাবো। এই 100টার মধ্যে আশা করতেছি তোমার ক খতে টোটাল কয়টা প্রশ্ন আসে? ক খতে তোমার টোটাল 16টা প্রশ্ন আছে। 8টা সৃজনশীল মিলে ক খতে 16টা প্রশ্ন। 16টার মধ্যে ন্যূনতম তুমি 10 থেকে 12টা কমন পাবা। তোমার যেই বডি হোক না কেন ন্যূনতম 10 থেকে 12টা এই 16টার মধ্যে 100% শিওর থাকো কমন পাবা। তো এখন থেকে তোমার জীবনের মূল্যবান সময় থেকে 1.5 থেকে 2 ঘন্টা ভাইয়াকে দাও। ইনশাল্লাহ তোমার একটা সেকেন্ডও যাতে ওয়েস্ট না হয়, এই চেষ্টাটা আমি করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। একটা ক খ মুখস্থ করতে হবে না, এটা আমার চ্যালেঞ্জ। দেখো তাপগতিবিদ্যার প্রথম প্রশ্ন কি বলতেছে? অভ্যন্তরীণ শক্তি কি বা অন্তস্থ শক্তি কি? অভ্যন্তরীণ শক্তিও যা, অন্তস্থ শক্তিও তা। কত বোর্ডে আসে তার ঠিক নাই। তোমাদের পরীক্ষায় যে কোনো একটা বোর্ডে এই প্রশ্নটা আসবে, এটা 100% শিওর থাকতে পারো। অভ্যন্তরীণ শক্তি কি? আমরা এমসিকিউতে তোমাকে পড়াই দিছি। আমরা জানি প্রত্যেক পদার্থের মধ্যে তার অণুপরমাণুর নির্দিষ্ট যেই শক্তি থাকে তাকে আমরা কি বলি? অভ্যন্তরীণ শক্তি। প্রত্যেক পদার্থের মধ্যে নিহিত অণুপরমাণুর মধ্যে যে নিজস্ব শক্তি থাকে তাকে আমরা বলি অভ্যন্তরীণ শক্তি। এইখানেও সেম কথাই লেখা আছে, কিন্তু একটু ঘুরাই পাচাই লেখা আছে। এইটা তোমাদের বই থেকে সরাসরি উঠাই নেওয়া। তো তোমার এইটা পড়ার প্রয়োজন নয়, তোমাকে আমি যেইটা বললাম সেইটা পড়বা। এখানে কি বলতেছে দেখো, বস্তুর অভ্যন্তরস্থ অণুপরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি এবং তাদের মধ্যকার বলের কারণে উদ্ভূত শক্তির সমষ্টিকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি। এত কিছু পড়ার প্রয়োজন নাই, জাস্ট যেইটা বলতেছি কি দেখো। তাহলে কি বলছি? কোনো পদার্থের অণুপরমাণুর মধ্যে যে নির্দিষ্ট পরিমাণে নিজস্ব শক্তি থাকে, নির্দিষ্ট পরিমাণে শক্তি, তাকে বলবো অভ্যন্তরীণ শক্তি। বুঝছো? দেখো তো মুখস্থ করতে হবে? হবে না আশা করি। কোনো পদার্থের মধ্যে যে অণুপরমাণু থাকে তাদের মধ্যে যে নিজস্ব মোট শক্তি, সেটাকে আমরা বলবো অভ্যন্তরীণ শক্তি। চলো পরের প্রশ্ন দেখবো আমরা। তাপগতিবিদ্যার 0তম সূত্র বিবৃতি করো। তাপগতিবিদ্যার 0তম সূত্র বিবৃতি করো। দেখো আমরা দেখবো প্রথমে এখানে কি বলতেছে, যে দুটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে প্রথমোক্ত বস্তু দুটাও পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। ভাই কিচ্ছু বুঝি নাই, কিচ্ছু বোঝার প্রয়োজন নাই, জাস্ট একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দাও। দেখো এখন দেখো তোমাকে আমি কি বলতেছি, তুমি বুঝবা, তোমার মুখস্থ করতে হবে না। মনে করো এটা প্রথম বস্তু, এটা এ বস্তু, এটা বি বস্তু, কেমন? আর এটা সি বস্তু। এর সঙ্গে সি কানেক্টেড, বির সঙ্গে সি কানেক্টেড। তোমাকে আমি বলতেছি এ বস্তুর সাথে সি তাপীয় সাম্যাবস্থায় আছে। তাপীয় সাম্যাবস্থায় থাকা মানে কি? দুইটার তাপ সমান, তাই না? আবার তোমাকে একই সাথে তোমাকে এইটাও বলে দিলাম যে বির সাথেও সি তাপীয় সাম্যাবস্থায় আছে। তার মানে কি? এ এবং সি এর তাপ সমান এবং বি এবং সি এর তাপ সমান। তো এর সমান যদি তাপ সি হয় এবং বি বস্তুর তাপের সমান যদি সি বস্তুর তাপ হয়, তাহলে আমরা কি এইটা বলতে পারবো না যে এ এবং বি বস্তুর তাপও সমান? নিশ্চয়ই বলতে পারবো। তাহলে দেখো তুমি কিভাবে বলবা, প্রশ্নে কি বলতেছে, এই যে কোনো দুটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে এই প্রথমোক্ত বস্তু দুটাও পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটা আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আরেকবার মনোযোগ দাও, যে কোনো দুটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে তাহলে আমরা বলতে পারবো প্রথমোক্ত বস্তু দুটাও পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝছো। জাস্ট ভালোভাবে মনোযোগ দাও,
তোমার একটা লাইনও মুখস্থ করতে হবে না। দেখো তো ভাই, এটা কি মুখস্থ করার বিষয়? তুমি যদি ছোটবেলার মতো এভাবে মুখস্থ করতে চাও দেখে দেখে যে দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকলে তারা পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে, তাকে বলা হয় তাপগতিবিদ্যার প্রথমতম সূত্র, এইভাবে মুখস্থ করে তুমি পার হইতে পারবা না। কারণ তুমি গাইড বের করে দেখো, একটা অধ্যায়ের 40 থেকে 50টা কক্ষ দেওয়া আছে, এগুলো তুমি কেমনে মুখস্থে রাখবা? মনে রাখবা 7টা অধ্যায় কতগুলো হয়? 500টার মতো কক্ষ আছে। এত কিছু মুখস্থ করে মনে রাখা সম্ভব না। আর ফিজিক্স তো আমাদের মুখস্থ বিষয় না, ফিজিক্স কি আমাদের মুখস্থ ভিত্তিক সাবজেক্ট না। তুমি যদি ক খ এভাবে বুঝে পড়ো, একটা মুখস্থ করতে হবে না ভাই। তো দেখো, আশা করি এটা তোমরা সবাই বুঝছো। তো চলো আমরা পরেরটা দেখবো। পরের প্রশ্নে কি বলতেছে? তাপীয় সমতা কি? তাপীয় সমতা নামের সাথেই বুঝতেছো। তাপীয় সমতা মানে কি? দুটা বস্তুর যদি তাপমাত্রা সমান হয় তাহলে তাদেরকে কি বলবো? তারা তাপীয় সমতা। দুটা বস্তুর তাপমাত্রা সমান হলে তাদেরকে আমরা বলবো তারা তাপীয় সমতায় আছে। বুঝছো তাপীয় সমতা কি? যে দুটা বস্তুর তাপমাত্রা সমান, তাইলে তাপীয় সমতা। শেষ, ইজি বিজি। পরেরটা দেখো কি বলতেছে। প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে? প্রত্যাবর্তী প্রক্রিয়া কাকে বলে তোমাদের শিখাইছি না যে প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে সেই প্রক্রিয়া যে আমরা কোনো দশা থেকে যাত্রা শুরু করে একটা পূর্ণ চক্র সম্পন্ন করে ঠিক যদি আবার আগের অবস্থায় ফিরে যাইতে পারি তাহলে সেই প্রক্রিয়াকে আমরা বলবো প্রত্যাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ কোনো দশা বা কোনো বিন্দু থেকে আমরা যাত্রা সম্পন্ন করে একটা পূর্ণ চক্র সম্পন্ন করে ঠিক যদি আগের দশা বা অবস্থায় ফিরে আসতে পারি তাকে বলবো প্রত্যাবর্তী প্রক্রিয়া। বুঝছো প্রত্যাবর্তী প্রক্রিয়া কি? এখনই ভাইয়ার সঙ্গে বলো, তাহলে মুখস্থ হয়ে যাবে যে কি কোনো দশা বা কোনো বিন্দু থেকে আমরা যাত্রা শুরু করে একটা সম্পূর্ণ পথ বা চক্র সম্পন্ন করে ঠিক আগের অবস্থায় ফিরে আসতে পারলে সেই প্রক্রিয়াটাকে বলবো প্রত্যাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ যেই জায়গা থেকে শুরু করছি ওই জায়গায় ফিরে আসতে পারলে সেই প্রক্রিয়াকে বলবো আমরা প্রত্যাবর্তী প্রক্রিয়া। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি? তার বিপরীত। বুঝছো? পরেরটা এনট্রপি কি? এনট্রপি আমরা কি জানি? বিশৃঙ্খলার মাত্রা। এনট্রপি কি? বিশৃঙ্খলার মাত্রা। তুমি এইটাও বলতে পারো যে এনট্রপি আমাদের কি? বিশৃঙ্খলার মাত্রা। অথবা তুমি এটাকে এভাবেও সংজ্ঞায়িত করতে পারো, কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে বলবো এনট্রপি। কোনো সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতাকে বলবো কি? এনট্রপি। অথবা তুমি কি বলতে পারো এনট্রপি আমাদের বিশৃঙ্খলার মাত্রা। বুঝছো? বুঝতেছো না? আশা করি মুখস্থ করতে তোমাদের হবে না। এই ক্লাসটা শেষে যেভাবে পড়াচ্ছি ক্লাসটা খুব ভালো করে মনোযোগ সহকারে করো, তোমার সব কক্ষ 100% ভাবে কভার হয়ে যাবে। এবং তোমরা যারা আমার এমসি করে ক্লাস করছো তাদের অলরেডি 50% কক্ষ শেষ হয়ে গেছে। অলরেডি 50% কক্ষ শেষ হয়ে গেছে। কারণ ওই এমসিকিউর ক্লাসটাতে আমি তোমাকে প্রত্যেকটা টপিকস রিলেটেড সংজ্ঞা কি ছিল, ওর পিছনে থিওরি কি, এটা বুঝাই দিছি। ওইগুলো যদি ভালো করে বোঝো তাহলে তোমার কক্ষ 50% ডান। দেখো এটা কি বলতেছে? পানির ত্রৈধবিন্দু কি? এটা তোমাদের এমসিকিউতে শিখাইছি না যে কি ছিল? যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি, কঠিন, তরল, বাষ্প 3 অবস্থাতেই থাকে, তাকে বলি পানির ত্রৈধবিন্দু। সহজ কথায় যে নির্দিষ্ট তাপ ও চাপে পানি 3টা অবস্থাতেই থাকবে তাকে বলবো পানির ত্রৈধবিন্দু। পানির ত্রৈধবিন্দুর তাপ কত? 273.16। পানির ত্রৈধবিন্দুর চাপ 4.58 মিলিমিটার এইচজি। কোনো না কোনো বোর্ডে এই দুটো থেকে একটা এমসিকিউ আসবে, মনে রাখবা। পরেরটা দেখো কি বলতেছে। কার্নো চক্র কি? আমরা কি জানি কার্নো চক্র কি? যে ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো আমাদের সকল ত্রুটি মুক্ত যেই আদর্শ ইঞ্জিন তৈরি করেছে তাদেরকে আমরা বলি কার্নো ইঞ্জিন। একে কিন্তু আমরা বলি কার্নো ইঞ্জিন, এটা কিন্তু কার্নো চক্র না। প্রশ্নে বলতেছে কার্নো চক্র কাকে বলে? আমরা যেটা সংজ্ঞায়িত করলাম এটা কি? কার্নো ইঞ্জিন। তো কার্নো চক্র কাকে বলে এটা বললে তোমাকে আগে কার্নো ইঞ্জিন কাকে বলে এটা বলতে হবে। তাহলে কার্নো ইঞ্জিন কি? ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত যে আদর্শ ইঞ্জিন তৈরি করছে তাকে আমরা বলি কার্নো ইঞ্জিন। তো কার্নো ইঞ্জিনে যেই 4টা ধাপের মাধ্যমে কার্নো প্রক্রিয়া সম্পন্ন হয় সেই চক্রকে বলবো কার্নো চক্র। কার্নো ইঞ্জিনে কয়টা প্রক্রিয়া থাকে? 4টা। তো এই যেই 4টা প্রক্রিয়া তাকে আমরা বলবো কার্নো চক্র। বুঝছো? আশা করি তোমরা সবাই বুঝছো। তাহলে তাপগতিবিদ্যার এই 8টা, জাস্ট এই 8টা করলাম, ইনশাল্লাহ এই 8টা থেকেই কমন পাবা। যদি তুমি এর বাইরেও আরো কিছু এক্সট্রা পড়তে চাও, টাইম যদি পাও, তাহলে 24 সালের যেই প্রশ্নগুলো আছে লাস্ট ইয়ারের কক্ষ 24 সালের প্রশ্ন পড়তে পারো, তাহলে তোমার কভার হয়ে যাবে। আর যদি মনে করো ভাই এত টাইম নাই, তাহলে তোমার আমার এমসিকিউর ওই ক্লাসটা খুব ভালোভাবে করো এবং সাথে এই যে এখন যেটা ক্লাস করাচ্ছি এই ক্লাসটা খুব ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ তোমার কক্ষ ন্যূনতম তুমি 10 থেকে 12টা কক্ষ কমন পাবা। 16টার মধ্যে ন্যূনতম 10 থেকে 12টা কমন পাবা, এটাই না কেমন। আর তারপরে জাস্ট ক নাম্বার 8টা করাই দিছি, জাস্ট কিন্তু 8টা ক নাম্বার মাত্র 8টা করাই দিলাম, তাই বলে যে তাপগতিবিদ্যা থেকে 8টা পড়বে এমন না। এই যে খ নাম্বার যখন করাবো তখন তোমাকে আমি আরো 4-5টা সূত্র হয়তো বা বলে দিব, এগুলোও কিন্তু অ্যাড হবে। বুঝছো? আবার তোমাদের এমসিকিউ ক্লাসে তো করাইছি, তো এর বাইরে আর কিছু লাগবে না কেমন। দেখো প্রথম প্রশ্ন খ নাম্বার, রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেমের তাপমাত্রা হ্রাস পায় কেন? অথবা রুদ্ধতাপীয় প্রসারণের সিস্টেম শীতল হয় কেন? ব্যাখ্যা করো। এটা তোমাদের শিখাইছি না?
হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ায় সিস্টেমের থেকে তাপ বাইরে যাইতেও পারে না, তাপ ভিতরে প্রবেশ করতেও পারে না, তাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া। পরীক্ষায় আসতেই পারে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি? যে সিস্টেম তাপ গ্রহণও করতে পারে না, আবার তাপ পরিবেশে ছাড়তেও পারে না, সেই সিস্টেমকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া, বা সেই প্রক্রিয়াকে বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। অর্থাৎ রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের তাপের পরিবর্তন কি বলতো? ডিকিউ এর পরিমাণ শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর পরিমাণ শূন্য, এ তাপ দিতেও পারবে না, নিতেও পারবে না। তাহলে আমাদের তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র কি ছিল বলতো? ডিইউ ইকুয়াল টু কি? ডিকিউ প্লাস ডিডাব্লিউ। এটা আমাদের তাপ গতিবিদ্যার শূন্যতম সূত্র। তো এইখানে তুমি ডিকিউ এর পরিমাণ যদি শূন্য বসাই দাও, দেখো ডিকিউ এর পরিমাণ যদি তুমি শূন্য বসাই দাও তাহলে কি পাবা বলতো? ডিকিউ এর পরিমাণ শূন্য বসাই দিলে তুমি কি পাবা? ডিইউ ইকুয়াল টু কি বলতো? মাইনাস ডিডাব্লিউ। তুমি যদি এখানে ডিকিউ সমান শূন্য বসাই দাও তাহলে তাপ গতিবিদ্যার প্রথম সূত্রে কি হয়ে যাবে? ডিকিউ ইকুয়াল টু মাইনাস ডিডাব্লিউ। অর্থাৎ এটা কি নির্দেশ করতেছে? ডিইউ পজিটিভ হলে ডিইউ নেগেটিভ, আবার ডিডাব্লিউ যদি পজিটিভ হয় ডিইউ কি হবে? নেগেটিভ। কেমন? তো এখানে আমার বুঝতে হবে যে এইখানে আমাদের ডিডাব্লিউর পরিমাণ পজিটিভ না নেগেটিভ। কেমনে বুঝবা? দেখো কি করতেছে এখানে সিস্টেম, কি করতেছো? প্রসারণ করতেছো। মানে মনে করো একটা বেলুনকে তুমি প্রসারণ করতেছো, তাহলে এখানে কাজ কে করতেছে? এখানে কাজ করতেছে সিস্টেম। সিস্টেম যদি পরিবেশের উপর কাজ করে তাহলে ডাব্লুর পরিমাণ পজিটিভ। পরিবেশ যদি সিস্টেমের উপর কাজ করে ডাব্লুর পরিমাণ নেগেটিভ। মনে রাখবা, এমসিকিউতে আসে সিস্টেম পরিবেশের উপর কাজ করলে ডিডাব্লিউ পজিটিভ, পরিবেশ সিস্টেমের উপর কাজ করলে ডিডাব্লিউ নেগেটিভ। ক্লিয়ার? তাহলে এখানে বলো তো কি হচ্ছে? সিস্টেম প্রসারিত হচ্ছে, অর্থাৎ ডিডাব্লিউর পরিমাণ কি? ডিডাব্লিউ পজিটিভ। তো ডিডাব্লিউ যদি পজিটিভ হয়, ডিডাব্লিউ যদি পজিটিভ হয় তাহলে ডিইউ কি হবে? নেগেটিভ। ডিডাব্লিউ যদি পজিটিভ হয় ডিইউ কি? নেগেটিভ। ডিইউ মানে কি? অভ্যন্তরীণ শক্তি। নেগেটিভ মানে কি? অভ্যন্তরীণ শক্তি কি হবে? হ্রাস পাবে। কাজ পজিটিভ, তাই অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাইলে সিস্টেম কি হয়? শীতল হয়। সিস্টেম শীতল হলে কি হয়? তাপমাত্রা হ্রাস পায়, তাই না? আমরা এটা জানি। অভ্যন্তরীণ শক্তি কি হয়? তাপমাত্রা বৃদ্ধি করলে অন্য পরমাণু বেশি ছোটাছুটি করে, যার ফলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। তো আমরা যদি তাপমাত্রা হ্রাস করি অভ্যন্তরীণ শক্তি কি হবে? হ্রাস পাবে। তো এটাকে আমরা বিপরীতভাবে বলতে পারি যে অভ্যন্তরীণ শক্তি যদি হ্রাস পায় তার মানে সিস্টেম কি হবে? শীতল হবে, তার মানে তাপমাত্রা হ্রাস পাবে। যা বলে দিছি এইটা তুমি খুব সুন্দর করে লিখে দিয়ে আসবা, তাহলে টিচার তোমাকে 2-এ 2 দিবে। এখানে কি কি লেখা আছে এটা তোমার দেখার প্রয়োজনও নাই, এটা দেখে তোমার মাথায় নষ্ট হয়ে যাবে। যে এইটা দেখে যদি সলিউশন দেখে পড়তে চাও বা তুমি গাইড বা বইয়ের সলিউশন দেখে পড়তে যাবা, তোমার মাথায় নষ্ট হয়ে যাবে। এই জন্য যে এটা বলে দিচ্ছি এটা ভালো করে বোঝো, এটা লিখে দিয়ে আসবা, তাইলেই হবে। বুঝছো? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম শীতল হয় কেন? কি বলবা? যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি হয় এটা আগে বলবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ যাইতেও পারে না, তাপ আসতেও পারে না, অর্থাৎ গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ শূন্য। তো এইটা শূন্য হলে আমরা কি দেখতেছি? ডিডাব্লিউ সমান কি হচ্ছে? মাইনাস ডিইউ। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার প্রসারণের জন্য কাজের মান পজিটিভ হলে ডিইউ নেগেটিভ। ডিইউ নেগেটিভ মানে কি? অভ্যন্তরীণ শক্তি কম। অভ্যন্তরীণ শক্তি কম মানে সিস্টেম শীতল হবে, মানে তাপমাত্রা হ্রাস পাবে। শেষ। পরেরটা দেখো কি বলতেছে? মহাবিশ্ব বা জগতের এনট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে, ব্যাখ্যা করো। মহাবিশ্বের এনট্রপি সর্বদা বৃদ্ধি পাচ্ছে কিসের জন্য? দেখো আমরা ডিএস ইকুয়াল টু কি জানি বলতো? ডিএস ইকুয়াল টু কি? ডিকিউ বাই টি। মনে করো যে তুমি কোথাও আগুন জ্বালাই দিছো, আগুন জ্বালাই দিলে কি হবে? তাপ উৎপন্ন হবে। সেই তাপকে গ্রহণ করবে পৃথিবী, গ্রহণ করবে। তো দুইটা বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কখন হয় বলতো? যখন তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকে তখন। অর্থাৎ আমরা যখন পৃথিবীতে কোনো শক্তি ব্যবহার করি সেখান থেকে তাপ উৎপন্ন হয়, সেই তাপটা কে গ্রহণ করে? মহাবিশ্ব গ্রহণ করে। তো মহাবিশ্ব এই তাপটা গ্রহণ করতে আসে। মহাবিশ্বের তাপের একটা ধারণ ক্ষমতা আছে। তো মহাবিশ্ব তাপ গ্রহণ করতে আসে, তাহলে মহাবিশ্বের কি বলতো? তাপমাত্রা বৃদ্ধি পাবে, তাই না? কি বৃদ্ধি পাবে? তাপ বৃদ্ধি পাবে। তো তাপ যদি বৃদ্ধি পায় আমাদের এনট্রপি কি হবে? বৃদ্ধি পাবে। এই ক্রমাগত শক্তি ব্যবহার করতেছি যার ফলে মহাবিশ্বের তাপ বৃদ্ধি পাচ্ছে। তাপ বৃদ্ধি পাইলে আমাদের এনট্রপিও কি হবে? বৃদ্ধি পাবে। তো এনট্রপি বৃদ্ধি পাওয়া আমাদের জন্য একটা দুঃসংবাদ। বুঝছো? পারবা না তাইলে মহাবিশ্বের এনট্রপি বৃদ্ধি পাচ্ছে কেন ব্যাখ্যা করে বলতে পারবা না, যা বলছি এটা বলবা, তাইলে হয়ে যাবে। এখানে যা আসে দেখার প্রয়োজনও নাই তোমার। দেখো পরেরটা, প্রত্যাবর্তী প্রক্রিয়া এনট্রপি স্থির থাকে কেন ব্যাখ্যা করো। প্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে কেন, বা প্রত্যাবর্তী প্রক্রিয়াকে আমরা বলি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় এনট্রপি স্থির থাকে কেন, এটা কিন্তু তোমাদের করাই দিছি, এমসিকিউতেই করাই দিছি। কিসের জন্য? দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কি বলো? যে সিস্টেমে তাপ দিতেও পারবো না, নিতেও পারবো না, অর্থাৎ ওই সিস্টেমের ডিকিউ এর পরিমাণ শূন্য। রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে ডিকিউ শূন্য। আমরা সূত্র কি জানি? ডিএস ইকুয়াল টু কি বলতো? ডিকিউ বাই টি। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ এর পরিমাণ শূন্য। ডিকিউ যদি শূন্য হয়, শূন্য বাই টি মানে কত? শূন্য। অর্থাৎ ডিএস সমান কি হচ্ছে? শূন্য। ডিএস মানে কি? এনট্রপির পরিবর্তন। তাহলে এনট্রপির পরিবর্তন আমাদের কি? শূন্য। এনট্রপির পরিবর্তন শূন্য কখন? যখন ডিকিউ শূন্য। ডিকিউ শূন্য কখন? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়।
বুঝছো? এই জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বা প্রত্যাবর্তী প্রক্রিয়ায় আমাদের কি আমাদের এনট্রপির পরিবর্তন শূন্য। ক্লিয়ার? আর এটা কি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে। মনে রাখবে পরীক্ষা কিন্তু আসতে পারে যে সমষ্ণ প্রক্রিয়া কাকে বলে, কি বলবা? যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির তাকে বলবো সমষ্ণ প্রক্রিয়া। তারপর রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলবা? যে প্রক্রিয়ায় তাপ স্থির থাকে, অথবা যে প্রক্রিয়া আমরা তাপ দিতেও পারি না আবার নিতেও পারি না, সেই প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এগুলো কিন্তু তোমাদের করাই দিছি এমসিকিউ ক্লাসে। তো যারা আমার এমসিকিউ ক্লাস এখনো করো নাই তারা এমসিকিউ ক্লাস এখনই করতে বসে যাও। তুমি যদি আগে কোনো অধ্যায় নাও পড়ে থাকো, আগে যদি কিচ্ছুও না পড়ে থাকো, তারপরে ওই ক্লাসটা বুঝবা। তোমার বেসিকে খুব প্রবলেম, ভাই এতদিন কিচ্ছু পড়ি নাই, কিচ্ছু বুঝি না, তোমার কিচ্ছু বুঝতে হবে না, তোমাকে সূত্রের নোট দিছি, সূত্রের নোট ঠাড়া মুখস্থ করো 1 ঘন্টার মধ্যে করে ক্লাস করতে যাও। তোমার যত বেসিকের প্রবলেম আছে, যত দুর্বলতা আছে সব কভার হয়ে যাবে। চলো পরেরটা দেখবো আমরা। গ্যাসের ক্ষেত্রে দুটো আপেক্ষিক তাপ কেন প্রয়োজন? আপেক্ষিক তাপ কাকে বলে এটা আগে তোমার জানতে হবে। আপেক্ষিক তাপ কাকে বলে? দেখো যে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলবো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ কাকে বলবা? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণে শক্তির প্রয়োজন তাকে বলবো আপেক্ষিক তাপ। বুঝছো? 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করার জন্য যে পরিমাণে তাপের প্রয়োজন তাকে আমরা বলবো আপেক্ষিক তাপ। তুমি যদি গ্যাসের উপর কাজ করতে চাও তাহলে গ্যাসের তোমার উষ্ণতাও বৃদ্ধি করা লাগতে পারে, গ্যাসের চাপও বৃদ্ধি করা লাগতে পারে, গ্যাসের আয়তনও বৃদ্ধি করা লাগতে পারে। তো মোলার আপেক্ষিক তাপকে আমরা 2টা ভাগে ভাগ করি। একটা কি সিপি, সিপিটা কি স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ, সিভিটা কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। সিপি কি বলছি? স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ। সিভিটা কি স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ। বুঝছো? তো তোমাকে পরীক্ষায় এটা প্রশ্ন আসে, তোমার এটা জানতে হবে গামা ইকুয়াল টু কি সিপি বাই সিবি হয়। গামা ইকুয়াল টু কি সিপি বাই সিবি। এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো তো? সিপি সমান আমরা লিখতে পারবো গামা ইন্টু সিবি। তো আমরা এখান থেকে তোমরা আমাকে বলো কার মান বড়, সিপির মান বড় না সিবির মান বড়? নিশ্চয়ই সিপির মান বড়। কিসের জন্য? সিবির সঙ্গে কিছুকে গুণ করে সিপির সমান করতেছি, অর্থাৎ সিপির মান বড়। সিপির মান সিভির চেয়ে বড় হয়। কি হয়? সিপির মান সিবির চেয়ে বড় হয়। কেন হয়? পরীক্ষায় খ নাম্বারে আসে। সিপির মান সিবির চেয়ে কেন বড় আসে কিন্তু পরীক্ষায়, এটা বলে দিচ্ছি। দেখো তার আগে দেখো এখান থেকে আমরা বলবো যে কি সিপি রেখার গ্রাফ সিভি রেখার চেয়ে গামা গুণ খারাপ, সিপি রেখার গ্রাফ সিভি রেখার চেয়ে গামা গুণ খারাপ, এটা মনে রাখবা। আর কি বলছে এখানে? সিপি এর মান সিবির চেয়ে বেশি কেন ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করবা? দেখো দেখো কি সিপি মানে কি বলছি? স্থির চাপে। তো চাপ যদি স্থির রেখে কোনো গ্যাসের উপর কাজ করতে চাও তাহলে তোমার কার কার মান বৃদ্ধি করতে হবে? একই সাথে তাপমাত্রাও বৃদ্ধি করতে হবে, একই সাথে আয়তনও বৃদ্ধি করতে হবে। অর্থাৎ আমাদের চাপ স্থির থাকলে কোনো গ্যাসের উপর কাজ করার জন্য উষ্ণতা প্লাস আমাদের কি আয়তন দুইটাই বৃদ্ধি করতে হয়। কিন্তু যখন আমাদের এই যে আয়তন স্থির হয়ে গেছে তখন সেই গ্যাসের জন্য কাজ করার জন্য তার কি পরিবর্তন করতে হবে? কেবল তাপমাত্রা পরিবর্তন করলেই সেই গ্যাসের উপর আমরা কি করতে পারবো? কাজ করতে পারবো, তাই না? অর্থাৎ আমরা দেখতেছি যে স্থির চাপে কোনো গ্যাসের আপেক্ষিক তাপ বৃদ্ধি করার জন্য আমার উষ্ণতা এবং কি বলতো আয়তন দুইটাই বৃদ্ধি করতে হচ্ছে। তো দুইটা বৃদ্ধি করতে চাইলে বেশি শক্তির প্রয়োজন হবে না? হ্যাঁ হবে, এই জন্যই তো সিপির মান বেশি। আর স্থির আয়তনে কেবল উষ্ণতা বৃদ্ধি করলেই হয়, এই জন্য সিভি এর মান সিপির চেয়ে কম। বুঝছো? দেখো পরের প্রশ্ন, সমষ্ণ প্রক্রিয়া ধীর প্রক্রিয়া হয় কেন ব্যাখ্যা করো। সমষ্ণ প্রক্রিয়া মানে কি সেটা আমাকে বলো। সমষ্ণ প্রক্রিয়া মানে যে প্রক্রিয়ায় কি স্থির টি স্থির থাকে, যে প্রক্রিয়ায় কি টি স্থির, যে প্রক্রিয়ায় টি স্থির তাকে আমরা বলি সমষ্ণ প্রক্রিয়া। কেমন? তাহলে কি সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির। তো তাপমাত্রা স্থির রেখে তুমি যদি কাজ করতে চাও তাহলে তোমার কি করতে হবে? প্রক্রিয়াটাকে দ্রুত চালানো যাবে। প্রক্রিয়া যদি দ্রুত হয়, প্রক্রিয়া যদি দ্রুত সংঘটিত হয় তাহলে কি হইতে পারে? অণু পরমাণুর মধ্যে সংঘর্ষ হইতে পারে, যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাইতে পারে। এই জন্য তাপমাত্রা যাতে স্থির রাখতে পারি এই জন্য সমষ্ণ প্রক্রিয়া আমার ধীর গতিতে সম্পন্ন করতে হয়। যদি সমষ্ণ প্রক্রিয়া দ্রুত গতিতে সম্পন্ন করতে চাই তাহলে আমার সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য সমষ্ণ প্রক্রিয়া ধীর গতিতে সম্পন্ন করতে হয়। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেটা হঠাৎ করে হয় বা খুব দ্রুত হয় সেটা কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া। মনে রাখবা। দেখো পরেরটা আমার কি বলতেছে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো গ্যাসকে সংনমিত করলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? কি বলতেছে? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসকে যদি সংনমিত করি তাহলে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায় কেন? ব্যাখ্যা করো। দেখো তার আগে আমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলছে মানে ডিকিউ এর পরিমাণ কি? শূন্য। ডিকিউ এর পরিমাণ শূন্য। তো এটা মনে করো একটা সিস্টেম। কেমন? এটা সিস্টেম। এই সিস্টেমের আমাদের কি তাপ বৃদ্ধি পাওয়া যাবে না, তাপের পরিবর্তন শূন্য। তো এই সিস্টেমকে তুমি বাইরে থেকে চাপ দিয়ে ছোট করছো। কি করছো? এই সিস্টেমকে বাইরে থেকে তাপ দিয়ে ছোট করছো। কেমন? তো বাইরে থেকে চাপ দিয়ে ছোট করলে কি হবে? আয়তন হ্রাস পাবে। যদি আয়তন হ্রাস পায়, আয়তন হ্রাস পাইলে অণু পরমাণুগুলো কি করবে? কাছাকাছি আসবে। কাছাকাছি আসলে কি হবে? তাদের মধ্যে
সংঘর্ষ বেড়ে যাবে। তাদের মধ্যে যদি সংঘর্ষ বেড়ে যায় তাহলে কি হবে বলতো? তাদের তাপমাত্রা বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? তাপমাত্রা বৃদ্ধি পাবে। এই জন্য আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সংকোচন করলে কি বৃদ্ধি পায়? তাপমাত্রা বৃদ্ধি পায়। তুমি তো বলবা যে ভাই আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো কি স্থির? তাপমাত্রা স্থির। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির না, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির? তাপ স্থির থাকে। তো তোমাকে আমি বলছি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির, তো তাপ স্থির মানে যে তাপমাত্রা চেঞ্জ হইতে পারবে না, এমন তো কোনো কথা নাই। এই জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ স্থির থাকলে আমাদের তাপমাত্রা কি হবে বলতো? তাপমাত্রা পরিবর্তন হইতেই পারে। তো রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে আয়তন ছোট করতেছো, অণুগুলা কাছাকাছি আসবে, বেশি সংঘর্ষ করবে, যার ফলে কি হবে বলো? যার ফলে আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাবে। বুঝছো? এই জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়া আমরা যদি সংক্রমিত করি তাপমাত্রা বৃদ্ধি পায়। যা বলছি সেটা লিখলেই হবে, দেখো তো এইভাবে তুমি যদি বোঝো, তোমার কখ কি মুখস্থ করতে হবে? কোনোদিনই কখ তোমার মুখস্থ করার প্রয়োজন নেই। দেখো পরের প্রশ্ন কি বলতেছে, কার্নোর ইঞ্জিনের কার্যনির্বাহী বস্তু পরিবর্তন করলে ওই ইঞ্জিনের দক্ষতা বৃদ্ধি পাবে কিনা? কার্নো ইঞ্জিনে তুমি কার্যনির্বাহী বস্তু কি করবা? চেঞ্জ করবা। তো কার্নো ইঞ্জিনের দক্ষতা কি সেটা আমাদের জানতে হবে। দক্ষতা সমান আমরা জানি Q1 - Q2 / কি বলো? Q1 - Q2 / Q1, এটা আমাদের কি? কার্নো ইঞ্জিনের দক্ষতা, তাই না? এটা = Q1 - Q2 / Q1, এটা আমাদের কি? কার্নো ইঞ্জিনের দক্ষতা। তাহলে দেখো তো ইটার মানটা কার উপর ডিপেন্ড করে? এই যে তাপ বা তাপমাত্রা, ইটার মান কার উপর ডিপেন্ড করে? কেবল দেখতেছি তাপ বা কি বলতো? তাপমাত্রা। এই দুটো বিষয়ের উপর আমাদের কর্মদক্ষতা ডিপেন্ড করে। কর্মদক্ষতা কেবল তাপ এবং তাপমাত্রার উপর ডিপেন্ড করে। অর্থাৎ কর্মদক্ষতা পরিবর্তন করতে চাইলে তোমার তাপ এবং তাপমাত্রা পরিবর্তন করতে হবে। এই দুটা রাশি পরিবর্তনে কেবল কর্মদক্ষতা পরিবর্তন হবে। তাছাড়া তুমি যাই করো না কেন সিস্টেমের উপর, এর কর্মদক্ষতা কিচ্ছু চেঞ্জ হবে না। তুমি সিস্টেমের কার্যনির্বাহী বস্তু চেঞ্জ করো, সিস্টেম চেঞ্জ করো, যা ইচ্ছা করো, আমার কিচ্ছু যায় আসে না। আমার কর্মদক্ষতা তখনই বৃদ্ধি বা হ্রাস পাবে যখন আমার তাপ বা তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পাবে। বুঝছো? এই জন্য কার্যনির্বাহী বস্তু পরিবর্তনে সিস্টেমের কি হয় না? কোনো কর্মদক্ষতা পরিবর্তন হয় না। এটা প্রথম লাইনে লিখবা, তারপরে এই ব্যাখ্যাটা দিবা, শেষ। পরেরটা দেখো কি বলতেছে, কোন তাপীয় প্রক্রিয়ায় তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়? ব্যাখ্যা করো। কোন তাপীয় প্রক্রিয়ায় তাপ সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়? এটার উদাহরণ তোমাদেরকে দিছি একটা আমি, যে একটা পাতিলকে তুমি একটা গ্যাসের চুলার উপর রাখছো, তুমি চাচ্ছ কি হবে? তুমি যদি তাপ দাও তাহলে প্রথমে কি হবে? পাতিল গরম হবে। তুমি কি চাও যে পাতিল গরম হোক? না, তুমি তো চাও না পাতিল গরম হোক। তুমি কি চাও? তুমি চাও পাতিলের ভিতরে যেই পানি আছে সেটা গরম হোক। তো পাতিল এখান থেকে মাঝখানে গরম হয়ে যাচ্ছে, এখানে কি তোমার শক্তির অপচয় হচ্ছে, তাই না? তো তুমি চাইবা না যে পাতিল গরম হোক। তো পাতিলকে যদি গরম না করতে চাও মানে কি? তাপমাত্রা স্থির রাখতে হবে। তুমি যদি তাপমাত্রা স্থির রাখো, কি বলতো? টি যদি স্থির রাখো, কোনো প্রক্রিয়ায় যদি তুমি তাপমাত্রা স্থির রাখতে পারো, তাহলে সেই প্রক্রিয়ায় সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি কি পরিবর্তন হইতে পারবে না? আমরা জানি তাপমাত্রা চেঞ্জ করলেই কেবল অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন হয়। তাপমাত্রা বাড়াইলে অভ্যন্তরীণ শক্তি বাড়ে, তাপমাত্রা কমাইলে অভ্যন্তরীণ শক্তি কমে। তাপমাত্রা স্থির রাখলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না, অর্থাৎ ডিইউ এর পরিমাণ কত হয়? 0। তো ডিইউ যদি 0 হয়, আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র সমান আমরা কি লিখতে পারবো? দেখো তো, ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিইউ এর পরিমাণ 0 হইলে ডিকিউ সমান কি হবে? ডিডব্লিউ। ডিকিউ সমান কি হবে? ডিডব্লিউ। অর্থাৎ কোন সিস্টেমে তুমি যে পরিমাণে তাপ দিবা ঠিক সেম পরিমাণে কাজই পাবা। তো তুমি তো এইটাই চাচ্ছ, যে পরিমাণে তাপ দিবা তার সম্পূর্ণ অংশ কাজে রূপান্তর হোক, অন্য কোথাও আর ব্যয় করার প্রয়োজন নাই। তো বলো তো, কোন সিস্টেমে যে পরিমাণে তাপ দিবা সেম পরিমাণে কাজ পাবা কোন প্রক্রিয়ার জন্য? তাপমাত্রা যে প্রক্রিয়ায় স্থির, তাপমাত্রা স্থির কোন প্রক্রিয়ায়? সমষ্টি প্রক্রিয়ায়। অর্থাৎ সমষ্টি প্রক্রিয়ায় আমরা যে পরিমাণে তাপ দেই সেম পরিমাণে কাজ পাই। পারবা না, যা বলছি এই 3টা ইকুয়েশন দিবা, দিয়ে ব্যাখ্যা করবা, শেষ। টিচার 2 দিতে তোমাকে বাধ্য। দেখো এরপরে আমাদের তাপগতি অধ্যায় আমাদের শেষ। তাপগতি অধ্যায়ে তোমাকে 18টা প্রশ্ন টোটাল আমি করাই দিছি। 18টা প্রশ্ন খুব ভালো করে পড়ো, যেভাবে বোঝাই দিলাম এইটা বুঝলেই হবে তোমার। আর আমার এমসিকিউ ক্লাসটা করবা, ইনশাল্লাহ তোমার কখ কাভার হয়ে যাবে। জাস্ট কিন্তু 18টা প্রশ্ন সলভ করালাম মানে 18টা প্রশ্নই যে হইলে এমন না। 18টা প্রশ্ন করালাম মানে তোমার 25 থেকে 26টা প্রশ্ন কাভার হয়ে গেছে। একই সাথে ওই রিলেটেড যেই থিওরিটা আছে এইটাও বলে দিছি। তো ওগুলোও আসতে পারে পরীক্ষায়, কেমন? তো জাস্ট যা পড়াইছি এটা খুব ভালোভাবে পড়ো, খুব ভালোভাবে বোঝো, ইনশাল্লাহ চিন্তা করতে হবে না। দেখো পরেরটা স্থির তড়িৎ। স্থির তড়িৎ অধ্যায় দেখবো। প্রথমে কি বলতেছে? 1 ইলেকট্রন ভোল্ট কাকে বলে? আমরা কি জানি? 1 ইভি। 1 ইভি সমান কি ছিল বলো তো? 1.60 গুণন 10⁻⁹ জুল। কোনো না কোনো বোর্ডে এই এমসিকিউটা আসতে পারে এই রিলেটেড। তো তাহলে ইভিটা কিসের একক বলো তো? কাজের একক। ইভি কিসের একক? কাজের একক। তাহলে 1 ইভি কাকে বলবা? দেখো একটা ইলেকট্রনকে
কোনো তড়িৎ বিভব বিশিষ্ট দুইটা বিন্দুর এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাইতে যে পরিমাণে কাজ করতে হবে সেটা ইলেকট্রন ভোল্ট। বুঝছো, যে কোনো একটা ইলেকট্রনকে কোনো তড়িৎ ক্ষেত্রে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে নিয়ে যাইতে যে পরিমাণে কাজ করতে হয় তাকে বলা হয় 1 eV। পরেরটা দেখো কি বলতেছে, গাউসের সূত্র বিবৃত করো। গাউসের সূত্র আমাদের কি ছিল, যে কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের সমান। বুঝছো, তার মানে আমাদের গাউসের সূত্র বলে, এটা তোমরা সবাই জানো, যে কোনো বদ্ধ তলের মধ্যে দিয়ে যে পরিমাণে তড়িৎ ফ্লাক্স যাবে তা কি হবে, ওই তল দ্বারা বেষ্টিত চার্জের সমান হবে। ওকে, চলো পরেরটা আমরা দেখব। কি বলতেছে, পরাবৈদ্যুতিক ধ্রুবক। শিখাইছিলা পরাবৈদ্যুতিক ধ্রুবক কি ছিল, কে। কে সমান কি লিখতে পারি, C/C0। তো এইখান থেকে তোমরা আমাকে এখন সংজ্ঞায়িত করে দাও, এটাকে সংজ্ঞায়িত করো। কে পরাবৈদ্যুতিক ধ্রুবক, এটাকে সংজ্ঞায়িত করো। সি কি, যে কোনো মাধ্যমের ধারক। C0 কি, শূন্য মাধ্যমের ধারক। অর্থাৎ কি বলবা, যে কোনো পরিবাহী যে কোনো মাধ্যমের ধারক এবং শূন্য মাধ্যমের ধারকের অনুপাতকে বলবা কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। বুঝছো, যে কোনো পরিবাহীর জন্য যে কোনো মাধ্যমের ধারকত্ব এবং শূন্য মাধ্যমের ধারকত্বের অনুপাতকে বলবা পরাবৈদ্যুতিক ধ্রুবক। তুমি সূত্র জানলে কি, ক নাম্বার আপনা আপনি হবে, সূত্র জানলে সংজ্ঞা আপনা আপনি হবে। দেখো পরেরটা কি বলতেছে, বিন্দু আধান কি, কোনো আহিত বা চার্জের আকার বা আকৃতি যদি খুবই ক্ষুদ্র হয় তাইলে তাকে বলবা কি, বিন্দু আধান। বুঝছো, পরেরটা দেখো, তড়িৎ দ্বিপোল কি, শিখাইছি না, বা তড়িৎ দ্বিমেরু কাকে বলে, যে দেখো স্বল্প দূরত্বে যদি দুইটা সমান মানের এবং বিপরীত ধর্মী চার্জ কাজ করে তাহলে তাদেরকে বলবো তড়িৎ দ্বিমেরু। স্বল্প দূরত্বে দুটো চার্জের পরিমাণ সমান হইতে হবে এবং এই চার্জ দুটা কি হইতে হবে, বিপরীত ধর্মী, অর্থাৎ একটা প্লাস আর একটা মাইনাস, ফলে তাদেরকে বলবো তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কি, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক P সমান যে কোনো একটা চার্জ এবং এদের মধ্যবর্তী দূরত্ব। পরীক্ষায় এটাও আসতে পারে, তড়িৎ দ্বিমেরুর ভ্রামক কি, আশা করি পারবা। চলো পরেরটা কি বলতেছে, ধারকত্বের সংজ্ঞা দাও। কি, ধারকত্বের সংজ্ঞা দাও। ধারকত্ব সি সমান আমরা কি জানি, সি সমান জানি Q/V। সি সমান কি জানি বলতো, Q/V। তার মানে কি, এখান থেকে সংজ্ঞায়িত করো যে কোনো পরিবাহীর, এই যে ভি কি বলতো, বিভব। কোনো পরিবাহীর বিভব একক পরিমাণে বৃদ্ধি করতে যে পরিমাণে চার্জের প্রয়োজন তাকে কি বলবা, ধারকত্ব। আরেকবার, কোনো পরিবাহীর বিভব একক পরিমাণে বৃদ্ধি করতে যে পরিমাণে চার্জের প্রয়োজন তাকে কি বলবা, ধারকত্ব বলবা। দেখো তো মুখস্থ করার প্রয়োজন আছে। আশা করি তোমরা যারা ক্লাস করতেছো এই 100টা প্রশ্ন সলভ করাবো, এই 100টা প্রশ্ন এই স্লাইড না দেখো যে কোনো সময় তোমরা পারবা। মুখস্থও করতে হবে না বা পড়তেও হবে না, এভাবে তোমাকে পড়াই দিচ্ছি। 1 থেকে 1.5 ঘন্টা মনোযোগ দাও, 1.5 ঘন্টার মধ্যে সব শেষ। দেখো পরেরটা, আধান ঘনত্ব। আধান ঘনত্ব আমরা কি জানি বলতো, ফাই ইকুয়াল টু Q/ε0A। তো ε0কে বাদ দাও দিয়ে জাস্ট এটাকে চিন্তা করো, ফাই ইকুয়াল টু Q/, তুমি এ চিন্তা করো। ফাই ইকুয়াল টু Q/, কি বলতো, এ। তাহলে এখান থেকে তুমি আমাকে সংজ্ঞায়িত করে দাও, এখান থেকে তুমি আমাকে সংজ্ঞায়িত করে দাও। ফাইটা আমাদের কি, চার্জ ঘনত্ব। চার্জ ঘনত্ব কাকে বলবা, নাম থেকেই বুঝতেছি, একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণে চার্জ থাকবে, একক ক্ষেত্রফলে যে পরিমাণে চার্জ থাকবে তাকে কি বলবা, চার্জ ঘনত্ব। এর আগে দেখো ধারকত্ব কাকে বলছি, একক পরিমাণে বিভব পার্থক্য বাড়াইতে যে পরিমাণে চার্জের প্রয়োজন সেটা ধারকত্ব। এবার বলতেছি চার্জ ঘনত্ব কি, একক ক্ষেত্রফলের মধ্যে যে পরিমাণে চার্জ থাকবে সেটা চার্জ ঘনত্ব। পরেরটা দেখো কি বলতেছে, তড়িৎ ফ্লাক্স কাকে বলে। তড়িৎ ফ্লাক্স কাকে বলে আমরা জানি, দেখো যে আমরা কোনো তড়িৎ ক্ষেত্রকে এরকম যদি একটা আবদ্ধ তল হিসেবে বিবেচনা করি, কোনো তড়িৎ ক্ষেত্রকে আমরা যদি এরকম আবদ্ধ তল হিসেবে বিবেচনা করি, তাহলে এই তড়িৎ ক্ষেত্র থেকে লম্বভাবে যে রেখাগুলো বের হয় তাদেরকে আমরা বলি কি, তড়িৎ বলরেখা। কোন তড়িৎ ক্ষেত্রকে আমরা একটা বদ্ধ তল হিসেবে কল্পনা করি এবং এই বদ্ধ তল থেকে লম্বভাবে যে অসংখ্য রেখা বের হয় তাদেরকে আমরা বলি তড়িৎ বলরেখা। বুঝছো, পরেরটা, চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য ব্যাখ্যা করো। চার্জিত গোলকের কেন্দ্রে প্রাবল্য শূন্য, এটা তোমাদের শিখাইছি না, যে কেন্দ্রে কি প্রাবল্য শূন্য, কিসের জন্য, চার্জ সর্বদা কি গোলকের পৃষ্ঠের উপর অবস্থান করে। কোথায়, পৃষ্ঠের উপর অবস্থান করে। তো ভিতরে কোনো চার্জ আছে নাই, তো ভিতরে আমাদের কাজ করতে কোনো শক্তির প্রয়োজন হবে না। আমরা কি জানি, প্রাবল্য তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা চার্জকে নিয়ে যাইতে যে পরিমাণে কাজ করতে হয় সেটা আমাদের কি, প্রাবল্য। অর্থাৎ ভিতরে কোনো চার্জ থাকে না, প্রাবল্য এই জন্য শূন্য। বুঝছো, পরেরটা দেখো কি বলতেছে, কোনো গুলীয় পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ধারকত্ব কার কার উপর ডিপেন্ড করে, দেখো ধারকত্ব সি ইকুয়াল টু, আমরা জানি সি ইকুয়াল টু কি 4πε0kr। ধারকত্ব কার কার উপর ডিপেন্ড করে, সি এর মান কার উপর ডিপেন্ড করতেছে, কে মানে কি পরাবৈদ্যুতিক ধ্রুবক। সির মান কার উপর ডিপেন্ড করতেছে, আর এর মান। বুঝছো না, তাইলে ধারকত্ব পরাবৈদ্যুতিক ধ্রুবক এবং ব্যাসার্ধের উপর ডিপেন্ড করে। চলো পরেরটা দেখি কি বলতেছে, কোন সমবিভব তলে চার্জ স্থানান্তরে কৃত কাজ শূন্য ব্যাখ্যা করো।
সমবিভব তলে চার্জ স্থানান্তরে কৃতকাজ শূন্য ব্যাখ্যা করতে বলতেছে। এর আগে আমাকে বলো সমবিভব তল কাকে বলে, পরীক্ষায় আসতেই পারে সমবিভব তল কাকে বলে। যেই তলের সকল বিন্দুতে বিভবের পরিমাণ শূন্য তাকে বলবো সমবিভব তল। মনে করি এইটা একটা তল, এই তলের সকল বিন্দু, এটা V1, একটা বিন্দু V2, একটা বিন্দু V3, একটা বিন্দু V4, যে তলের সকল বিন্দুতে বিভবের পরিমাণ সমান তাকে বলবো কি আমরা সমবিভব তল। তো সমবিভব তলে কাজের পরিমাণ শূন্য এটা নির্ণয় করতে বলতেছে। কেমন? তো মনে করো তুমি এই যে V1 থেকে 2-তে যাইতে চাচ্ছ, একটা চার্জকে 1 থেকে কোথায় 2 এর কাছে নিয়ে যাইতে চাচ্ছ, একটা চার্জকে V1 থেকে V2-র কাছে নিয়ে যাইতে চাচ্ছ, তাহলে কাজ W সমান কি হবে বলো তো V2 মাইনাস V1 ইন্টু কিউ। কিউ পরিমাণের চার্জকে তুমি V1 থেকে V2-র কাছে নিয়ে যাইতে চাচ্ছ, তাহলে কাজ W ইকুয়াল টু V2 মাইনাস V1 ইন্টু কিউ। তো তুমি আমাকে বলো তো, যেহেতু এটা একটা সমবিভব তল তোমাকে বলে দিছি, তাই আমরা কি বলতে পারবো যে V1 সমান V2? হ্যাঁ, সমবিভব তলে সকল বিন্দুতে বিভব সমান, আমরা বলতেই পারবো V1 ইকুয়াল টু V2। তাহলে এইখানে V2-র জায়গায় আমরা V1 কি বসাইতে পারবো? হ্যাঁ, নিশ্চয়ই পারবো। V2-র জায়গায় আমরা V1 বসাইতে পারবো। V1 মাইনাস V1 শূন্য ইন্টু কিউ মানে কত? শূন্য, অর্থাৎ কাজের পরিমাণ শূন্য। সমবিভব তলে কাজের পরিমাণ আমাদের এই জন্যই শূন্য। এই ইকুয়েশনটা দিবা, দিয়ে প্রমাণ করে দিবা যে সমবিভব তলে কাজের পরিমাণ শূন্য। কিসের জন্য? কারণ সমবিভব তলে সকল বিন্দুতে বিভব সমান হয়। কারণ সমবিভব তলে সকল বিন্দুতে বিভব সমান। বিভব সমান মানে কি? V1 মাইনাস V2 ইকুয়াল টু শূন্য। ওকে, এই জন্য সমবিভব তলে কাজের পরিমাণ শূন্য। দেখো পরেরটা কি বলতেছে, তড়িৎ ক্ষেত্রের ধারণা ব্যাখ্যায় কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা করো। কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে বলতেছে। আমাদের কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা কি? দেখো কুলম্বের সূত্রের ক্ষেত্রে আমরা কি ধরি যে দুইটা চার্জে কি হইতে হবে? আমাদের বিন্দু চার্জ, অর্থাৎ বিন্দু চার্জের জন্য আমাদের কুলম্বের সূত্র প্রযোজ্য। কিন্তু কোনো তড়িৎ ক্ষেত্রে আমরা যদি প্রাবল্য ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের কুলম্বের সূত্রে সর্বদা +1ই ধরতে হয়। তড়িৎ ক্ষেত্র যদি বিস্তৃত হয় তাহলে আমরা কুলম্বের সূত্র দ্বারা সেটা ব্যাখ্যা করতে পারি না। এইটাই তার কুলম্বের সূত্রের সীমাবদ্ধতা। বুঝছো? পরেরটা, কোনো ধারকের গায়ে 0.2 মাইক্রোফ্যারাডে এবং 220 ভোল্ট লেখা থাকলে কি বোঝায়? দেখো কোন ধারকের গায়ে 0.25 মাইক্রোফ্যারাডে এবং 220 ভোল্ট লেখা আছে, এটা দ্বারা কি বোঝায়? আমরা কি জানি বলো? সি ইকুয়াল টু কি জানি? কিউ বাই ভি। তাহলে এখান থেকে কিউ সমান কি লিখতে পারবা? কিউ সমান তুমি কি লিখতে পারবা বলো? কিউ সমান লিখতে পারবা সি ইন্টু ভি। কিউ সমান লিখতে পারবা সি ইন্টু ভি। সি মানে কি? ধারকত্ব। ধারকত্ব কত দেওয়া আছে? 0.025 মাইক্রোফ্যারাডে। মাইক্রোফ্যারাডেকে ফ্যারাডে করতে 10⁻⁶ দ্বারা গুণ করতে হবে, ইন্টু ভি এর মান কত? 220 ভোল্ট। তো এই দুটো তুমি গুণ করবা, করলে তুমি চার্জের পরিমাণ পাবা 5.5 গুণন 10⁻⁶ কুলম্ব। বুঝছো যে একটা তোমার কি ধারকের গায়ে তোমার কি লেখা আছে? 0.025 মাইক্রোফ্যারাডে এবং 220 ভোল্ট। তো এইখান থেকে চার্জ দেওয়া আছে, চার্জের পরিমাণ আমরা বের করব, ধারকত্ব ভি দেওয়া আছে, তাহলে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। সি এর পরিমাণ দেওয়া আছে, ভির পরিমাণ দেওয়া আছে, দেখতেছি চার্জ এত। তার মানে আমার এইটা দ্বারা নির্দেশ করবে যে কোনো ধারকে যদি আমরা 220 ভোল্ট প্রয়োগ করি তাহলে ওই ধারকটা 5.5 গুণ 10⁻⁶ কুলম্ব চার্জ সঞ্চয় করবে। কোনো ধারকে 220 ভোল্ট প্রয়োগ করলে ওই ধারকটা 5.5 গুণ 10⁻⁶ কুলম্ব চার্জ কি করবে? সঞ্চয় করে রাখবে। যেটা এই যে এটা দ্বারা নির্দেশ করে। কোন ধারকের গায়ে এইটা লেখা আছে মানে ওইটা দ্বারা নির্দেশ করবে যে ওই ধারকে 220 ভোল্ট প্রয়োগ করলে ধারকটা আমাদের এত কুলম্ব চার্জ কি করবে? সঞ্চয় করে রাখবে। ধারকের কাজ কি? যে চার্জ সঞ্চয় করে রাখে, তাকে আমরা বলি ধারক, তাই না? পরের প্রশ্ন কি বলতেছে, কোনো বিন্দুর আধান দেওয়া আছে এত কুলম্ব হতে পারবে না, ব্যাখ্যা করো। আমরা কি জানি? আমরা শিখাইছি না যে আধানের কোয়ান্টাম অনুসারে কি জানি আমরা? প্রকৃতিতে সেই চার্জই বিদ্যমান যেই চার্জটা 1.60 গুণন 10⁻⁹ কুলম্বের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। প্রকৃতিতে সেই চার্জে বিদ্যমান যেই চার্জটা 1.60 গুণন 10⁻⁹ কুলম্বের পূর্ণ সংখ্যার গুণিতক হবে। অর্থাৎ এন এর মানটা আমার পূর্ণ সংখ্যা হইতে হবে। কেমন? এন এর মান যদি পূর্ণ সংখ্যা হয় তাইলে কেবল ওই চার্জ প্রকৃতিতে অস্তিত্ব আছে। যেই চার্জের ক্ষেত্রে এন এর মান পূর্ণ সংখ্যা আসে না ওই চার্জের প্রকৃতিতে কোনো অস্তিত্ব নেই। তো এখানে চার্জের পরিমাণ কত দেওয়া আছে দেখো তো? 2.23 গুণন 10⁻⁹। তাহলে আমরা কিউ এর পরিমাণ দেওয়া আছে 2.23 গুণন 10⁻⁹। 1.60কে বাম পাশে পার করে দাও, গুণন 10⁻⁹। তাহলে কার মান পাবা বলো তো? এন এর মান পাবা। কার মান পাবা? কার মান পাবা বলো তো? তুমি এখানে এন এর মান পাবা, তাই না? এন এর মান কি এখানে পজিটিভ আসবে? দেখো তো এন এর মান কি পূর্ণ সংখ্যা আসবে না? এন এর মান কত আসবে? 0.45 সামথিং এইরকম কি আসবে? 0 সামথিং। অর্থাৎ এটা কি পূর্ণ সংখ্যা আসবে না? পূর্ণ সংখ্যা আসবে না। তো এন এর মান পূর্ণ সংখ্যা না হইলে ওই চার্জের কি অস্তিত্ব থাকে? থাকে না। যেহেতু এন এর মান পূর্ণ সংখ্যা না, তাই আমরা বলতে পারবো 2.3 গুণন 10⁻⁹ কুলম্ব এই চার্জের কোনো অস্তিত্ব নাই। বুঝছো? এরপরে বলতেছে পরের প্রশ্ন, দেখো কোন স্থানে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য হইলে তড়িৎ বিভব কি হবে, ব্যাখ্যা করো।
কোন স্থানে বলতেছে তড়িৎ ক্ষেত্রের মান শূন্য, মানে প্রাবল্য যদি শূন্য হয়। দেখো তড়িৎ ক্ষেত্র মানে কি, প্রাবল্য মনে রাখবো আমরা। ই সমান কি জানি, ই সমান মাইনাস ডিভি বাই ডিআর, ই সমান মাইনাস ডিভি বাই ডিআর। তো ই এর পরিমাণ যদি শূন্য হয় তাহলে ডিভির পরিমাণও কি হবে, শূন্য। ডিভি মানে কি বলতো, ডিভি মানে কি আমাদের বিভব পার্থক্য, ডিভি মানে কি বিভব পার্থক্য। তো এইখান থেকে আমরা বলতে পারবো যে ভি কি হবে বলতো, ধ্রুবক। ডিভি মানে বিভব পার্থক্য। তো বিভব পার্থক্য সমান শূন্য কখন হবে, যখন ভিটা ধ্রুবক হবে। তো এইখান থেকে দেখতেছি আমরা প্রাবল্য শূন্য হলে ভি হবে ধ্রুবক। অর্থাৎ কোনো বিন্দুতে যদি আমাদের প্রাবল্যের মান শূন্য হয় তাহলে বিভব যে শূন্য হইতে হবে বিষয়টা এমন না। কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য কিন্তু সেখানে বিভব শূন্য না, এমন হইতেই পারে। বুঝছো, এটা বলে দিবা সুন্দর করে, তাহলেই শেষ। পরেরটা, চার্জিত সমান্তরাল পাতদ্বয়ের বাহিরে তড়িৎ ক্ষেত্র থাকে না, ব্যাখ্যা করো। কি বলতেছে দেখো, সমান্তরাল দুইটা পাত ধারক, এইটা একটা ধারক, এইটা একটা ধারক। কেমন, এই ধারকের কেবল এই মাঝখানের অংশে কি থাকবে, মাঝখানের অংশেই কেবল তড়িৎ ক্ষেত্র কাজ করবে, এর বাহিরে কোথাও তড়িৎ ক্ষেত্র কাজ করবে না। এইটা সুন্দর করে চিত্র আঁকাই দিবা, দিয়ে বলে দিবা, কেমন, তাহলে পারবা। চলো পরের অধ্যায় দেখবো আমরা। চলতে স্থির তড়িতে যা পড়াইলাম এটা খুব ভালোভাবে বোঝো, এমসিকিউ করে ক্লাসটা সুন্দর করো তাইলেই হবে। তোমাদের সব কিছু ফিজিক্সের জন্য গোছাই দিছি অলরেডি। ফিজিক্স এমসিকিউ এর জাস্ট ক্লাসটা করো ভালোভাবে, এমসিকিউ 100% কভার হবে। শুধু এমসিকিউ না, তোমার ক খ এবং যত থিওরি আছে সব কভার হয়ে যাবে। তারপরে এই যে ক খ এর জন্য তোমার ক্লাস দিয়ে দিচ্ছি, ক খ ভালোভাবে করো, ইনশাল্লাহ এখান থেকে কমন পাবা। এরপরে তোমাদের সিকিউ এর ক্লাস দেওয়ারও চেষ্টা করব, তাইলে তোমার 100% ভাবে প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে। দেখো পরের প্রশ্ন কাকে বলতেছে, আপেক্ষিক রোধ কাকে বলে। আপেক্ষিক রোধ আর সমান আমরা কি জানি বলতো, রো এল বাই এ। আপেক্ষিক রোধকে রো, তাহলে রো সমান তুমি কি দেখতে পারবা, আর ইন্টু এ ডিভাইডেড বাই এল, আর ইন্টু এল ডিভাইডেড বাই এ। এবার আপেক্ষিক রোধকে সংজ্ঞায়িত করো, কেমনে করবা, একক দৈর্ঘ্যের এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে বলবো আপেক্ষিক রোধ। কি বলতেছি, একক দৈর্ঘ্য এবং একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর এই রোধকেই বলবো আপেক্ষিক রোধ। ক্লিয়ার, বুঝছো, আশা করি তোমরা সবাই বুঝছো। দেখো পরেরটা, কোষের তড়িৎ চালক শক্তি কাকে বলে। কোষের তড়িৎ চালক শক্তি কাকে বলে এবং বিভব পার্থক্যের মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি, মনে করো কোনো বর্তনীর দেখো, এটা একটা মনে করো বর্তনী, কেমন, এটা একটা বর্তনী। তো কোনো বর্তনীর এক বিন্দু থেকে যাত্রা শুরু করে, দেখো কোনো বর্তনীর এক বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে আসতে যে পরিমাণে শক্তি লাগে তাকে বলবো তড়িৎ চালক শক্তি। কি বলতেছি ভালোভাবে বোঝো, কোনো বর্তনীর একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার ওই আগের অবস্থায় ফিরে আসতে যেই শক্তি লাগে তাকে বলি তড়িৎ চালক শক্তি। দেখো তো মুখস্থ করতে হবে, জাস্ট যা বলতেছি ভালোভাবে শোনো, বোঝো, অটোমেটিক পারবা এগুলো। কেমন, তাহলে তড়িৎ চালক শক্তিকে আমরা বুঝছি। এবার বিভব পার্থক্য কি, পরীক্ষায় যদি আসে যে বিভব পার্থক্য কি, দেখো কোনো বর্তনীর একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে অপর বর্তনীর যে কোনো প্রান্তে যাইতে যে পরিমাণে শক্তি লাগবে সেটা আমাদের কি বিভব পার্থক্য। অর্থাৎ কোনো বর্তনীর এক বিন্দু থেকে অপর যে কোনো বিন্দুতে যাইতে যেই শক্তি সেটা বিভব পার্থক্য। আর তড়িৎ চালক শক্তি কি, তুমি যেই জায়গা থেকে যাত্রা শুরু করছো ওই জায়গায় ফিরে আসতে যেই শক্তি সেটা তড়িৎ চালক শক্তি। তারণ বেগ কাকে বলে বলো তো। দেখো খুবই সহজ প্রশ্ন, যে আমরা বলতেছি কোনো কোষের দুই প্রান্ত একটা তার দ্বারা বা একটা পরিবাহী দ্বারা যদি যুক্ত করলে তাহলে একটা কোষ থেকে আরেকটা কোষে ইলেকট্রন যেই বেগে যায় সেটাকে আমরা বলতেছি তারণ বেগ। বুঝছো, যে দুইটা কোষকে যদি আমরা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করি তাহলে একটা কোষ থেকে আরেকটা কোষে যেই বেগে ইলেকট্রন পরিবাহিত হবে তাকে বলতেছি তারণ বেগ। ক্লিয়ার না? দেখো চলো পরেরটা আমরা দেখবো। তাইলে শান কাকে বলে, দেখো এটা তোমাদের শিখাইছি যে কি, গ্যালভানোমিটারকে যাতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ না হয় এই জন্য গ্যালভানোমিটারে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ রোধ করতে এর সঙ্গে সমান্তরালে যে অতি সূক্ষ্ম মানের রোধ যুক্ত করা হয় তাকে বলি শান্ট। শান্ট কাকে বলে, গ্যালভানোমিটারে যাতে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহিত না হইতে পারে এই জন্য গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যে অল্প মানের রোধ যুক্ত করতে হয় তাকে বলি শান্ট। ওকে, শান্টকে তাহলে কেমন যুক্ত করতে হয়, সমান্তরালে। কিসের জন্য, যাতে গ্যালভানোমিটারে বেশি কারেন্ট না যাইতে পারে সেই জন্য। মিটার গেজ কাকে বলে, আমরা শিখছি না মিটার ব্রিজের কাজ কি বলতো, আপেক্ষিক রোধ বের করা। মিটার ব্রিজের কাজ কি বলতো, আমাদের আপেক্ষিক রোধ বের করা। কি, আপেক্ষিক রোধ বের করা। কেমন, মিটার ব্রিজের কাজ কি আপেক্ষিক রোধ বের করা। তো আমরা কেমনে আপেক্ষিক রোধ বের করি, যে মিটার ব্রিজকে কাজে লাগায়ে আমরা কোন নীতি ব্যবহার করি বলতো, হুইস্টন ব্রিজের নীতি ব্যবহার করে যদি আমরা কোনো অজানা রোধের উপাদানের আপেক্ষিক রোধ বের করি তাহলে সেটাকে আমরা বলি মিটার ব্রিজ। অর্থাৎ যেই যন্ত্রের সাহায্যে বা যেই প্রক্রিয়ার সাহায্যে আমরা হুইস্টন ব্রিজের নীতিকে কাজে লাগায়ে আমরা আপেক্ষিক রোধ নির্ণয় করি তাকে বলবো মিটার ব্রিজ। মিটার ব্রিজের কাজ কি, আপেক্ষিক রোধ নির্ণয় করা। কার সাহায্যে বলতো, কার সাহায্যে নির্ণয় করা, আমাদের হুইস্টন ব্রিজের নীতির সাহায্যে। এরপরেরটা বলতেছে
কিরশফের প্রথম সূত্র শিখাইছি না, যে কি কোনো বর্তনীতে যে পরিমাণে কারেন্ট আসবে সে পরিমাণে কারেন্ট বের হয়ে যাবে। সহজ কথায় কোনো বিন্দুতে আমাদের তড়িতের বীজগণিতিক সমষ্টি শূন্য হবে, কোনো বিন্দুতে আমাদের তড়িৎ প্রবাহের বীজগণিতিক সমষ্টি শূন্য। ক্লিয়ার? এটা আমাদের প্রথম সূত্র। দেখো এরপরে কিরশফের দ্বিতীয় সূত্র। কেমন? কিরশফের দ্বিতীয় সূত্র কি বলে? কোনো আবদ্ধ তড়িৎ বর্তনীতে বিভিন্ন অংশগুলা রোধ এবং তাদের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় এদের সমষ্টি হবে বর্তনীর মোট তড়িৎচালক বলের সমান। বুঝছো না? যে কোনো বর্তনীতে যতগুলো রোধ থাকবে ওই রোধের মধ্যে যে পরিমাণে কারেন্ট যাবে সেগুলোর সমষ্টি হবে ওই বর্তনীর মোট তড়িৎচালক শক্তির সমান। অর্থাৎ সামেশন অফ আই আর ইকুয়াল টু সামেশন অফ ই। এটা আমাদের দ্বিতীয় সূত্র, এগুলো তোমাদের শিখাইছি। দেখো পরেরটা, কিরশফের প্রথম সূত্র চার্জের সংরক্ষণশীল তার নীতি মেনে চলে। ব্যাখ্যা করো। চার্জের সংরক্ষণশীলতা কি বলে? যে চার্জ আমরা ধ্বংস বা সৃষ্টি করতে পারবো না, কেবল এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তর করতে পারবো, তাই না? এটা আমাদের কি চার্জের সংরক্ষণশীলতা। আর আমাদের প্রথম সূত্র কি বলে? প্রথম সূত্র বলে যে একটা বিন্দুতে যে পরিমাণে চার্জ ঢুকবে সেম পরিমাণে চার্জই বের হয়ে যাবে, এখানে চার্জের কম বেশি হওয়া যাবে না। মানে এই বিন্দুতে মনে করো যে 2 অ্যাম্পিয়ার এবং 5 অ্যাম্পিয়ার কি হয়েছে কারেন্ট ঢুকছে, তাহলে এখানে কত পরিমাণে কারেন্ট বের হবে? 7 অ্যাম্পিয়ার। বুঝছো? তাহলে এটা কি আমাদের চার্জের সংরক্ষণশীলতার নীতিকে সমর্থন করে। পরেরটা কি বলতেছে দেখো, শান্ট কিভাবে গ্যালভানোমিটারকে রক্ষা করে ব্যাখ্যা করো। শিখাইতে হবে, এটা তোমাদের শিখাইছি না? এটা একটা গ্যালভানোমিটার। কেমন? এটা একটা গ্যালভানোমিটার। তো এই গ্যালভানোমিটারের মধ্যে গ্যালভানোমিটারের কাজ কি বলতো? কোনো জায়গায় বিদ্যুৎ আছে কিনা সেটার অস্তিত্ব নির্ণয় করা। মানে কোনো একটা জায়গায় বিদ্যুৎ আছে কিনা সেটা আমরা বুঝবো কার মাধ্যমে? শান্টের মাধ্যমে। কোনো জায়গায় বিদ্যুৎ কতটুকু পরিবাহিত হচ্ছে, বিদ্যুৎ পরিমাপ করবো কার মাধ্যমে? অ্যামিটারের মাধ্যমে। কোনো জায়গায় বিভব পার্থক্য কত মাপবো কার মাধ্যমে? ভোল্ট মিটারের মাধ্যমে। বুঝছো? আশা করি বুঝছো তোমরা। দেখো তাহলে আমাদের গ্যালভানোমিটারের কাজ কি? যে কোথাও বিদ্যুৎ আছে কিনা সেটা নির্ণয় করা। তো গ্যালভানোমিটারের মধ্যে যাতে অতিরিক্ত কারেন্ট না যাইতে পারে এই জন্য এর সাথে অতি অল্প মানের রোধ আমরা সমান্তরালে যুক্ত করি। কি করি? অতি অল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করি। তাহলে কি হবে দেখো, কারেন্ট এখান থেকে বের হবে, কারেন্ট এইখানে আসছে, এসে কয়টা রাস্তা পাবে? দুইটা রাস্তা। দুইটা রাস্তার মধ্যে একটা এক জায়গায় আছে গ্যালভানোমিটার, আরেক জায়গায় কি আছে? শান্ট। শান্ট মানে কি? যার রোধ অতি নগণ্য। তো কারেন্ট কোন দিক দিয়ে বেশি যাবে বলতো? যে দিক দিয়ে বাধা কম পাবে সেই দিক দিয়ে কারেন্ট কি করবে? বেশি যাবে। অর্থাৎ কারেন্ট এখানে আসার পরে কারেন্ট দুইটা রাস্তা পাবে, যেই রাস্তার বাধা কম সেইখান দিয়ে বেশি পরিমাণে কারেন্ট যাবে, 90% কারেন্ট এদিক দিয়ে যাবে, আর খুবই অল্প পরিমাণে কারেন্ট এই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। যার ফলে গ্যালভানোমিটারটা কি হবে না? নষ্ট হবে না। বেশি পরিমাণে কারেন্ট এই শান দিয়ে, এই যে শান দিয়ে এদিক দিয়ে আসে এই পাশে পাস হয়ে যাবে। বুঝছো? বুঝছো না? গ্যালভানোমিটারের মধ্যে যাতে অতিরিক্ত কারেন্ট না যাইতে পারে এই জন্য শানকে সমান্তরালে যুক্ত করি। ব্যাখ্যা করতে পারবা না, এখানে চিত্র দেওয়া নাই, চিত্রটা সুন্দর করে দিবা, দিয়ে যেটা বললাম সেটা বলবা, তাহলেই হবে। চলো আমরা পরেরটা দেখবো কি বলতেছে। দেখো, পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের ফলে তাপ উৎপন্ন হয় কেন? ব্যাখ্যা করো। পরিবাহীর মধ্যে দিয়ে আমরা যদি কি করি বলতো? তড়িৎ প্রবাহ করি, তাহলে তাপ উৎপন্ন হয় কেন? আমরা ডাব্লিউ সমান কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু জানি কি? আই স্কোয়ার আর টি। ডাব্লিউ ইকুয়াল টু কি জানি? আই স্কোয়ার আর টি। দেখো কোনো পরিবাহীর মধ্যে কোনো পরিবাহী যে পরিমাণে কাজ করে তার সঙ্গে আয়ের সম্পর্ক কি? দেখো ডাব্লিউ সমানুপাতিক কি? আই স্কোয়ার। ডাব্লিউ সমানুপাতিক কি? আই স্কোয়ার। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্যে আমরা যে পরিমাণে কারেন্ট প্রবাহ করব তার সাথে কাজের সম্পর্ক কি? বর্গের সমানুপাতিক। তার মানে তুমি যে পরিমাণে চার্জ দিবা সেই পরিমাণে কি হবে? কাজ পাবা, তাই না? তার মানে তুমি যে পরিমাণে কারেন্ট দিবা তার বর্গের অনুপাতে তুমি কি পাবা? কাজ পাবা। তো কারেন্ট দেওয়ার জন্য কি হবে বলো তো? কারেন্ট দেওয়ার জন্য কি হবে? পদার্থের রোধ কি হবে? অনুপরমাণুগুলো বেশি ছোটাছুটি করবে, বেশি ছোটাছুটি করলে কি হবে? আমাদের তাপ উৎপন্ন হবে, যার ফলে কারেন্ট প্রবাহের ফলে আমাদের তাপ উৎপন্ন হয়। সুন্দর করে ব্যাখ্যা করবা। দেখো পরেরটা বলতেছে, নিরাপত্তা ফিউজে কেন বিশুদ্ধ ধাতু ব্যবহৃত হয় না? ব্যাখ্যা করো। বিশুদ্ধ ধাতু নিরাপত্তা ফিউজে কেন ব্যবহার করা হয় না? নিরাপত্তা ফিউজের কাজ কি বলতো? নিরাপত্তা ফিউজ দেখছো না কেমন হয়? এটা একটা মনে করো নিরাপত্তা ফিউজ, এর মাঝখানে চিকন একটা তার থাকবে। নিরাপত্তা ফিউজের কাজ কি বলতো? যাতে এর ভিতর দিয়ে বেশি পরিমাণে কারেন্ট যায় না। যদি বেশি পরিমাণে কারেন্ট কখনো বাসা বাড়িতে আসে তখন এই নিরাপত্তা ফিউজের মধ্যে যাওয়ার গেলেই কি হবে? নিরাপত্তা ফিউজটা গলে যাবে। নিরাপত্তা ফিউজটা কি হয়ে যাবে? গলে যাবে। অর্থাৎ নিরাপত্তা ফিউজ হিসেবে যাকে আমরা ব্যবহার করি তার গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হইতে হয়? কম হইতে হয়। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কম হইতে হয়। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি হইতে হয়? কম হইতে হয়। গলনাঙ্ক কম না হলে এর মধ্যে দিয়ে কারেন্ট গেলে এটা কি কখনো গলে যাবে না। আমাদের এটা ইউজ করার উদ্দেশ্যই তো এটা, যে বেশি পরিমাণে কারেন্ট গেলে যাতে এটা গলে যায়। এই জন্য আমরা এখানে সংকর ধাতু ইউজ করি। কি? সংকর ধাতু ইউজ করি, কারণ সংকর ধাতুর গলনাঙ্ক কম হয়। আর আমাদের যেগুলো ধাতু আছে পিওর ধাতু তাদের গলনাঙ্ক বেশি, এই জন্য আমাদের নিরাপত্তা ফিউজে সংকর ধাতু ব্যবহার করা হয়। বুঝছো? পরের প্রশ্ন, বর্তনীতে কোষের তড়িৎচালক বল সম্পূর্ণ কার্যকর হয় না কেন? বলতো বর্তনীতে কোষের তড়িৎচালক শক্তি সম্পূর্ণ ব্যয় হয় না কেন? কারণ দেখো, কারণ কি? এটা বর্তনী, কেমন?
তো এই বর্তনীর এই যে ব্যাটারির মধ্যে কি থাকে, ব্যাটারির মধ্যে একটা অভ্যন্তরীণ রোধ থাকে। তো এই অভ্যন্তরীণ রোধ সম্পূর্ণ তড়িৎচালক শক্তিকে কাজ করতে দেয় না। এ কি করে, অভ্যন্তরীণ রোধ সম্পূর্ণ তড়িৎচালক শক্তির কিছুটা নিজে খেয়ে নেয়, যার ফলে সম্পূর্ণ তড়িৎচালক শক্তি বর্তনীতে কাজ করতে পারে না। এখানে লেখা আছে, একটু সুন্দর করে পড়ে নিবা। কেমন, যে আমাদের কি এই ব্যাটারির মধ্যে কি থাকে, আর পরিমাণে রোধ থাকে। তো এই আর এর মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখন আমাদের কি হবে, আইআর পরিমাণে কি হবে বলতো, লস হবে। এর মধ্যে দিয়ে যদি আমাদের কারেন্ট যায় তাহলে আইআর পরিমাণে লস হয়, এই জন্য আমাদের সম্পূর্ণ পাই না। কেমন, সম্পূর্ণ তড়িৎচালক শক্তি বর্তনীতে কাজে লাগাইতে পারি না, আইআর পরিমাণে লস হয়ে যায়। পরেরটা, শান্টের রোধ শূন্য বা অসীম হয় কেন, ব্যাখ্যা করো। শান্টের রোধ শূন্য না হইলে, শান্টের রোধ যদি খুবই কম না হয় তাহলে শান্টের মধ্যে দিয়ে কারেন্ট যাবে না, কারেন্ট তাহলে আমাদের গ্যালভানোমিটারের মধ্যে দিয়েই যাবে, তাহলে আমাদের লাভ হবে না। এই জন্য শান্টের রোধের পরিমাণ খুবই কম হইতে হয়, মানে কম মানে শূন্যর কাছাকাছি অথবা অসীম হইতে হয়, বুঝছো। চলো পরেরটা দেখবো আমরা, কি বলতেছে, তাপমাত্রা বৃদ্ধি পেলে পরিবাহীর প্রবাহ কমে যায় কেন, ব্যাখ্যা করো। তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, কোনো পরিবাহী যদি তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে অনুপরমাণু কি করবে, বেশি ছোটাছুটি করবে। অনুপরমাণু বেশি ছোটাছুটি করা মানে কি, রোধ বেড়ে যাবে। রোধ বেড়ে গেলে বেশি ইলেকট্রন যাইতে পারবে না। এই জন্য আমরা কোনো পরিবাহীর তাপমাত্রা বৃদ্ধি করলে এর ইলেকট্রন কি করে, বেশি ছোটাছুটি করে, যার ফলে এখানে আমাদের কারেন্ট পাস হইতে পারে না। এই জন্য আমাদের কি হয় বলতো, বর্তনীর এই জন্য আমাদের কি হয়, যে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়। আর অর্ধপরিবাহীর জন্য কি হয়, অর্ধপরিবাহীর জন্য তুমি তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পাবে। কিসের জন্য, কারণ অর্ধপরিবাহী তুমি যত তাপমাত্রা বৃদ্ধি করবা, অর্ধপরিবাহীর মধ্যে ইলেকট্রন সংখ্যা কম থাকে, তাপমাত্রা বৃদ্ধি করলে ইলেকট্রন সংখ্যা বেড়ে যায়, যার ফলে ইলেকট্রনের বেশি ফ্লো হয়, যার ফলে কারেন্ট বেশি যায়, বুঝছো। দেখো বলতেছে, তড়িৎ বর্তনীতে অ্যামিটার কেন শ্রেণীতে যুক্ত করতে হয়। অ্যামিটারের কাজ কি বলো, অ্যামিটারের কাজ কি, অ্যামিটারের কাজ আমাদের কি করা, কারেন্ট মাপা, তাই না। তুমি এই রোধের মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা তুমি নির্ণয় করতে চাচ্ছ, এই রোধের মধ্যে দিয়ে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে সেটা তুমি নির্ণয় করতে চাচ্ছ, তাহলে তুমি কিভাবে করতে পারো বলো তো। এই রোধের আগে যদি তুমি একটা অ্যামিটার বসাই দাও তাহলেই কিন্তু বুঝতে পারবা যে এর মধ্যে কি পরিমাণে কারেন্ট যাবে। কারেন্ট প্রথমে কি করবে, অ্যামিটারের মধ্যে দিয়ে যাবে, গিয়ে তারপরে এর মধ্যে যাবে, তাহলে তুমি বুঝতে পারবা এই বর্তনীতে কি পরিমাণে কারেন্ট যাচ্ছে, বুঝছো। এবং ভোল্টমিটারকে আমরা কেমনে সংযুক্ত করি বলো তো, ভোল্টমিটারকে আমরা সমান্তরালে সংযুক্ত করি। এই রোধের যদি আমরা বিভব পার্থক্য মাপতে চাই তাহলে আমাদের ভোল্টমিটারকে সমান্তরালে সংযুক্ত করতে হবে, বুঝছো। আশা করি তোমরা বুঝছো এটা। প্রথম প্রশ্ন, সুসংগত উৎস কি। দেখো, সুসংগত উৎস হচ্ছে সেই উৎস যে দুটা উৎস থেকে যদি আমার সমান দৈর্ঘ্যের বা কাছাকাছি দৈর্ঘ্যের দুইটা আলো বের হয়, তবে সেই উৎসকে আমরা বলবো সুসংগত উৎস, বুঝছো। সুসংগত উৎস কি বুঝছো, যে দুইটা উৎস থেকে যদি আমার কি সমান তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো বের হয় বা সমদশায় আলো বের হয়, তাদেরকে আমরা বলবো কি, সুসংগত উৎস। মুখস্থ করতে হবে, আশা করি মুখস্থ করতে হবে না আর তোমাদের। দেখো, গ্রেটিং ধ্রুবক কাকে বলে, কি বলতেছে, গ্রেটিং ধ্রুবক কি, একটা চিরের শুরু থেকে আরেকটা চিরের শুরু পর্যন্ত মধ্যবর্তী দূরত্বকে বলবো আমরা গ্রেটিং ধ্রুবক। কি বলবো, গ্রেটিং ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়, ডি দ্বারা। একটা গ্রেটিং এর শুরু থেকে পরবর্তী গ্রেটিং এর শুরু পর্যন্ত দূরত্বকে আমরা বলবো গ্রেটিং ধ্রুবক। পরের প্রশ্ন, তরঙ্গমুখ কাকে বলে। দেখো, তরঙ্গস্থিত সমদশা সম্পন্ন কণাগুলো যে তলে অবস্থান করে তাকে সৃষ্ট তরঙ্গের তরঙ্গমুখ বলে। যে কি, তরঙ্গস্থিত সমদশার সম্পন্ন কণাগুলো, দেখো এটা মনে করো একটা তরঙ্গমুখ, কেমন, এই তরঙ্গটা সমদশা সম্পন্ন এখানে যতগুলো কোণা আছে সেগুলো যেই তলে অবস্থান করবে এই তলটাকে আমরা বলবো কি, তরঙ্গমুখ। ক্লিয়ার, এটা এখানে লেখা আছে, পরীক্ষা কিন্তু আসতে পারে। তরঙ্গমুখ কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ। তরঙ্গমুখ কাকে বলে, অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেমন। দেখো পরের প্রশ্ন কি বলতেছে, আলোর সমবর্তন কি। আলোর সমবর্তন কি, দেখো, যে প্রক্রিয়ায় বিভিন্ন তলে আলো কম্পনে আলোক তরঙ্গকে একটা নির্দিষ্ট তল বরাবর কম্পনক্ষম করা যায় তাকে বলা হয় আলোর সমবর্তন। আলোর সমবর্তন কাকে বলা হয়, যে মনে করে বিভিন্ন তলে আলো আছে, এই সম্পূর্ণ তলগুলোকে যার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট তলে নিতে পারি সেটাকে বলতেছে আলোর সমবর্তন। আলোকে একটা নির্দিষ্ট তলে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় সমবর্তন, বুঝছো। তারপরে কি বলতেছে, পয়েন্টিং ভেক্টর কি, কোন তড়িৎ চুম্বক তরঙ্গের গতিপথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণে শক্তি অতিক্রম করে তাকে বলা হয় পয়েন্টিং ভেক্টর। অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোনো না কোনো একটা বোর্ডে পাওয়া যাও। আরেকবার, কোন তড়িৎ চুম্বক তরঙ্গের গতিপথে লম্বভাবে স্থাপিত একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণে শক্তি অতিক্রম করে। সহজ কথায়, যে আমার কোন তড়িৎ চুম্বকের তড়িৎ ক্ষেত্রের গতিপথের মধ্যে দিয়ে একক ক্ষেত্রফলে যে পরিমাণে কি প্রবাহিত হবে বলতো, শক্তি প্রবাহিত হবে, সেটা আমাদের কি, পয়েন্টিং ভেক্টর।
ক্লিয়ার? চলো পরেরটা দেখবো আমরা। কি বলতেছে? হাইগেন্সের নীতি, এটা লেখো। হাইগেন্সের নীতি খুবই কমন একটা প্রশ্ন, খুবই কমন মানে খুবই কমন। কি বলতেছে দেখো, কোন তরঙ্গমুখের প্রতিটা বিন্দু একটা নির্দিষ্ট অনুতরঙ্গ বা গৌণ তরঙ্গের উৎস হিসেবে গণ্য হয়। ওই অনুতরঙ্গ সমূহ মূল তরঙ্গের সমান বেগে সামনের দিকে অগ্রসর হয়। যে কোনো মুহূর্তে এই অনুতরঙ্গ স্পর্শ করে যে সাধারণ স্পর্শক তল পাওয়া যায় তা ওই সময়ে তরঙ্গমুখের নতুন অবস্থান নির্দেশ করে। কিছু বুঝছো? বোঝা নেই? দেখো মনে করি এটা উৎস, কেমন এই উৎস থেকে আলো বের হয়েছে, উৎস থেকে উৎসের একটা বিন্দু, তো আলো কেমন বের হবে? এই বিন্দুকে কেন্দ্র করে এইরকম এরকম একটা তরঙ্গমুখ তৈরি করবে। তো এই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু এই তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু আবার দেখো এই তরঙ্গমুখের এই প্রত্যেকটা বিন্দু কি আবার এরকম উৎস হিসেবে কাজ করবে। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুকে কেন্দ্র করে এরকম আমাদের আবার তরঙ্গমুখ সৃষ্টি হবে। বুঝছো? তরঙ্গমুখ সৃষ্টি হবে। আবার বলতেছে যে কোনো মুহূর্তে এই তরঙ্গমুখের দিক কি নির্দেশ করবে? ওই বরাবর তুমি যদি সমান্তরালে স্পর্শক আঁকা, ওইটার যেই দিক সেটা তার অবস্থান নির্ণয় করবে। বুঝছো? এটা আমাদের হাইগেন্সের নীতি। হাইগেন্সের নীতি বলে কোন তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু, এই যে একটা তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু নতুন তরঙ্গমুখের উৎস হিসেবে কাজ করবে। এটা হচ্ছে মেন কথা। কোন তরঙ্গমুখের প্রত্যেকটা বিন্দু নতুন তরঙ্গমুখের উৎস হিসেবে কাজ করবে। ওকে, এটা আমাদের হাইগেন্সের নীতি। দেখো পরেরটা দেখো অপবর্তন কাকে বলে? পরীক্ষায় আসে যে কোনো প্রতিবন্ধকের কিনারা বা ধার ঘেঁষে আলো যাওয়ার সময় আলোর বেঁকে যাওয়ার ঘটনাকে বলবো কি বলতো? অপবর্তন। কোনো প্রতিবন্ধকের বা ধার ঘেঁষে যাওয়ার সময় আলো বেঁকে যাওয়ার ঘটনাকে কি বলবা? বেঁকে যাওয়ার ঘটনাকে বলবা তুমি অপবর্তন। তরঙ্গের বাতিচার কাকে বলে? কোনো না কোনো বোর্ডে এই প্রশ্ন আসবে। তরঙ্গের বাতিচার কাকে বলে? দুটো সুসংগত উৎস হইতে দুটা আলো নির্গত হয়ে আলো দুটা যদি সমদশায় বা বিপরীত দশায় মিলিত হয়ে যে আমাদের উজ্জ্বল বা অন্ধকার পর্যায় সৃষ্টি করে তাকে আমরা বলি অপবর্তন। কি বলছি? দুটো সুসংগত উৎস থেকে দুটো তরঙ্গ নির্গত হয়ে তারা সমদশায় বা বিপরীত দশায় মিলিত হওয়ার ফলে যে আমাদের উজ্জ্বল বা অন্ধকার বর্ণের সৃষ্টি হয়, অথবা আমাদের উজ্জ্বল পর্যায় বা অন্ধকার পর্যায়, অথবা আমাদের ধ্বংসাত্মক বা গঠনমূলক যে বাতিচার সৃষ্টি হয় তাকে আমরা বলবো কি বলতো? বাতিচার। বুঝছো? বাতিচার কাকে বলবা? যে আমাদের দুটি সুসংগত উৎস থেকে দুইটা তরঙ্গ নির্গত হওয়ার পরে তারা সমদশায় বা বিপরীত দশায় মিলিত হওয়ার ফলে যে ধ্বংসাত্মক বা গঠনমূলক চিরের সৃষ্টি হয় তাকে বলা হয় বাতিচার। তাই কি বলা হয় বলতো? বাতিচার বলা হয়। এইটাই ভালো করে একটু দেখে নিবা, বাতিচার। বুঝছো না? সুসংগত উৎস থেকে দুটো আলো বের হওয়ার পরে তারা সমদশায় বা বিপরীত দশায় মিলিত হওয়ার পরে যে অন্ধকার বা উজ্জ্বল পর্যায় সৃষ্টি করে এই প্রক্রিয়াকে আমরা বলি কি? বাতিচার বলি। ওকে, এরপরে সূর্য থেকে আগত আলোর তরঙ্গমুখ সময়ের প্রকৃতি কেমন হবে? তো আমরা বলছি না তরঙ্গমুখ কয় ধরনের হইতে পারে? দুইটা। একটা কি গোলীয় হইতে পারে, আর একটা কি আমাদের হইতে পারে? সমান্তরাল। সমান্তরাল কখন হবে? যখন উৎস কোথায় থাকবে? অসীমে। উৎস অসীমে থাকলে আমাদের এই যে আলোর তরঙ্গমুখটা কেমন হবে? সমান্তরাল হবে। কিসের জন্য? এই অপবর্তনকে আমরা কি বলি বলতো? ফ্রনহফার শ্রেণী অপবর্তন। কি বলি? ফ্রনহফার শ্রেণী অপবর্তন। তো সূর্যের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে। সূর্য কোথায় থাকে? অসীমে থাকে, যার ফলে সূর্য থেকে যে আলো আসে তরঙ্গমুখ কেমন হয়? এইরকম সমতলীয়। বুঝছো? এইটাই সুন্দর করে একটু ব্যাখ্যা করবা। পরেরটা দেখো, আলোর বাতিচার সুসংগত আলোক উৎস ব্যবহার করা হয় কেন? বলতেছে আলোর বাতিচারে সুসংগত উৎস ব্যবহার করা হয় কেন? আমরা যদি দেখো যদি সুসংগত উৎস ব্যবহার না করি তাহলে এইখান থেকে যে আলোগুলো হবে সেগুলো কি কখনো মিলিত হইতে পারবে? বা এই আলোগুলো কি বিপরীত দশায় কখনো মিলিত হইতে পারবে? পারবে না। এই জন্য আমাদের এই দুটা উৎসকে কি হইতে হয়? সুসংগত হইতে হয়। মানে এই দুটো থেকে যে দুটা তরঙ্গ বের হবে সেগুলো যাতে সমান না হইলেও কাছাকাছি দৈর্ঘ্যের হয়। কি হয়? কাছাকাছি দৈর্ঘ্যের হয়। এই কাছাকাছি দৈর্ঘ্যের না হইলে তারা অন্ধকার এবং উজ্জ্বল পর্যায় সৃষ্টি করতে পারবে না, যার ফলে আমাদের কি হবে না? বাতিচার হবে না। এটা সুন্দর করে লিখে দিয়ে আসবা, তাইলে হবে। যা বলতেছি তোমাকে মেইন কথা যেটা বলতেছি এটা তোমার প্রশ্নে থাকতেই হবে। এটা লিখবা, তারপরে দুই এক লাইন যদি বাড়াতে চাও বাড়াবা। আর খ নাম্বারে তুমি যদি কোনো প্রশ্নে চিত্র দেওয়ার সুযোগ পাও, মাস্ট চিত্র দিবা। খ নাম্বারে কোনো প্রশ্নে তুমি চিত্র দেওয়ার সুযোগ পাইলে এই সুযোগটা হাতছাড়া করবা না, চিত্র অবশ্যই দিবা। দেখো পরের প্রশ্নে কি বলতেছে? সুসংগত উৎসের বৈশিষ্ট্য কি লেখো। সুসংগত উৎসের বৈশিষ্ট্য কি দেখো? এক্ষেত্রে আলোক উৎসদ্বয় হতে নিঃসৃত তরঙ্গগুলো দশা পার্থক্য সব সময় একই থাকে। সুসংগত উৎস থেকে যে আলো বের হয় তাদের দশা পার্থক্য সমান থাকে। তারপর দুই নম্বর বৈশিষ্ট্য, ব্যবহৃত তরঙ্গদৈর্ঘ্যের বিস্তার বা তরঙ্গ দৈর্ঘ্য একই থাকে। বুঝছো? সুসংগত উৎস থেকে যে আলো বের হবে তাদের বিস্তার সমান থাকে বা তারা সমদশায় বের হবে। এটা সুসংগত উৎসের বৈশিষ্ট্য। কেমন? এরপরে বলতেছে ফ্রনহফার শ্রেণী অপবর্তনের উত্তল লেন্স ব্যবহার করা হয় কেন? বলতো আমাদের ফ্রনহফার শ্রেণীর অপবর্তনে কি হয়?
আলো যেটা আছে সেটা কেমন আসে, এইরকম সমান্তরালভাবে আসে, তাই না? আর উত্তর লেন্স আমরা কিসের জন্য ব্যবহার করি বলো? উত্তর লেন্স কিসের জন্য ব্যবহার করি? যাতে সবগুলো আলোকে, যাতে তুমি যত আলো আসবে সবগুলো আলোকে কি করতে পারো, একটা বিন্দুতে কেন্দ্রীভূত করতে পারো। কি করতে পারো? একটা বিন্দুতে কেন্দ্রীভূত করতে পারো। আমাদের সূর্য থেকে যে আলোটা আসে সেটা অসীম দূরত্ব থেকে আসে, মানে এটা ফ্রনহফার শ্রেণী অপবর্তন। এই অপবর্তনের আলো যেটা হয় কেমন হয়? সমান্তরাল। সমান্তরাল আলোকে একটা বিন্দুতে নিয়ে যাওয়ার জন্য আমরা কি লেন্স করব? উত্তর লেন্স ব্যবহার করব। বুঝছো? পরের প্রশ্ন, অনুদৈর্ঘ্য তরঙ্গের সমাবর্তন হয় না কেন, ব্যাখ্যা করো। দেখো আমরা জানি যে অনুপ্রস্থ তরঙ্গকে আমরা কি করতে পারি? অনুপ্রস্থ তরঙ্গকে পোলারায়ন বা সমাবর্তিত করা যায়, কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গকে আমরা সমাবর্তিত করতে পারি না। কিসের জন্য করতে পারি না? আমরা সেই সব আলোকেই সমাবর্তিত করতে পারবো যেই দিকে আলো সঞ্চালিত হচ্ছে আমাদের আলোর দিকে যদি সেম দিকে হয়, সেই আলোকে আমরা সমাবর্তিত করতে পারবো। অনুপ্রস্থ আলো আমাদের যেই দিকে সঞ্চালিত হয় সেই দিকে থাকে, এই জন্য আমরা সমাবর্তিত করতে পারি, মানে একই তলে নিয়ে আসতে পারি। সমাবর্তিত করা মানে কি? একই তলে নিয়ে আসতে পারে। কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গ আমাদের এইভাবে থাকে না, এই জন্য অনুদৈর্ঘ্য তরঙ্গকে আমরা একই তলে নিয়ে আসতে পারি না, বা এদের আমাদের কি সমাবর্তন সম্ভব না। পরের প্রশ্ন, আলোর দ্বৈত নীতি ব্যাখ্যা করো। আলোর কি বলতো? আলোর কখনো তরঙ্গ ধর্ম আছে, আলোর একই সাথে কোণা ধর্ম আছে। আলোর কি দ্বৈত নীতি মানে বোঝাচ্ছে আলোর কোণা এবং কি তরঙ্গ ধর্ম দুইটাই তোমার আছে, আমরা জানি এটা, তাই না? তো আলোর কি বলতো? তরঙ্গ এবং কোণা দুই ধর্মই বিদ্যমান, তাই না? তো আলো এক প্রকার কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আমরা জানি আলো এক প্রকার কি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো আলো কোনো সময় তরঙ্গের মতো প্রতিফলন প্রতিসরণ ব্যতিচার বৈশিষ্ট্য দেখায়, আলো তরঙ্গের মতো প্রতিফলন প্রতিসরণ দেখায়। আবার আলো কখনো কোণার মতো তড়িৎ ক্রিয়া, পারমাণবিক বর্ণালী ইত্যাদিও ব্যাখ্যা করে। বুঝছো? এই জন্য আলোর কি দ্বৈত ধর্ম বিদ্যমান। আলোর যে কোণা এবং তরঙ্গ ধর্ম দুইটাই সেদে, এই জন্য আলো কি বলতো? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বা দ্বৈত ধর্ম বিদ্যমান। ওকে, এবার আমরা দেখব পরের অধ্যায় আধুনিক পদার্থ বিজ্ঞান। কেমন? আধুনিক পদার্থ বিজ্ঞান দেখো দৈর্ঘ্য সংকোচন কাকে বলে আমরা শিখছি না? কি হয়? দৈর্ঘ্য সংকোচন হয়। L = L নট রুট ওভার 1 - v² / c²। দৈর্ঘ্য কি হয়? সংকোচন হয়। কিন্তু আমাদের বলতো আমাদের ভর বা সময় কি হয়? সংকোচন হয় না, বৃদ্ধি পায়। তো দৈর্ঘ্য সংকোচন হয় কাকে বলবা? দেখো কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য ওই পর্যবেক্ষকের সাপেক্ষে নিশ্চল অবস্থায় একই বস্তুর দৈর্ঘ্যের চেয়ে ছোট মনে হয়, একে বলা হয় কি? দৈর্ঘ্য সংকোচন। বুঝছো? আমরা জানি যে গতিশীল অবস্থায় কোনো বস্তুর দৈর্ঘ্য কি হয়? ছোট হয়। এই যে এখান থেকে দেখো L নোটের সঙ্গে আমরা একের চেয়ে কোনো ছোট সংখ্যা দ্বারা গুণ করতেছি, অর্থাৎ L নোটের মান কি? বড়। L নোটের মান কি? বড় মানকে আমরা একের চেয়ে ছোট সংখ্যা দ্বারা গুণ করে ছোট করতেছি। তো নিশ্চল অবস্থায় দৈর্ঘ্য বড় আর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য ছোট হয়, আমরা জানি। তো এটা তোমাকে জাস্ট বলতে হবে যে কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় পরিমাপকৃত কোনো বস্তুর দৈর্ঘ্য নিশ্চল অবস্থায় পরিমাপকৃত বস্তুর দৈর্ঘ্যে যে কি হবে? ছোট হবে। এই দৈর্ঘ্য ছোট হওয়ার এই প্রক্রিয়াকে আমরা বলতেছি কি? দৈর্ঘ্য সংকোচন। বুঝছো? যে কোনো বুঝছো না? সহজ কথা, আমরা যেটা জানি সেটা একটু বইয়ের ভাষায় সুন্দর করে বলতেছি যে কি কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে কোনো বস্তুর গতিশীল অবস্থায় দৈর্ঘ্য নিশ্চল অবস্থায় দৈর্ঘ্যের চেয়ে কি মনে হবে? ছোট মনে হবে। তো ওই পর্যবেক্ষকের সাপেক্ষে দৈর্ঘ্য যে ছোট মনে হচ্ছে এটাকে আমরা বলতেছি দৈর্ঘ্য সংকোচন। দেখো এরপরে বলতেছে জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিশক্তি অর্জন করা যায় অথবা পরস্পর ধ্রুব বেগে গতিশীল যেসব প্রসঙ্গ কাঠামো তাদেরকে বলা হয় আমাদের কি বলতো? জড় প্রসঙ্গ কাঠামো। সহজভাবে বলবা যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র অর্জন করা যায় তাদেরকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। ক্লিয়ার? চলো পরেরটা আমরা দেখবো কি বলতেছে। কাল দীর্ঘায়ন কি? এই যে বললাম কাল দীর্ঘায়ন কি বলতো? আমরা জানি T = T নোট রুট ওভার কি বলতো? 1 - v² / c²। তাহলে খ নম্বরে আসলে সূত্র কিন্তু দিতে হবে, অবশ্যই দিবা। আমরা দেখতেছি কি বলতো? টি এর মানটা কি বড়, মানে গতিশীল অবস্থায় কি বড়? টি এর মানটা কি বলতো? গতিশীল অবস্থায় বড়। তুমি কি বলবা? যে গতিশীল অবস্থায় তুমি কি বলবা? কোনো পর্যবেক্ষকের সাপেক্ষে গতিশীল অবস্থায় পরিমাপকৃত সময় স্থির অবস্থায় পরিমাপকৃত সময়ের চেয়ে কি হয়? বেশি হয়। এটাকে আমরা বলি কাল দীর্ঘায়ন, তাই না? দেখো গ্যালিলিও রূপান্তর, এটা গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে যে কি বলে চিরায়ত পদার্থ বিজ্ঞানে যে সকল সমীকরণ পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল দুটা প্রসঙ্গ কাঠামো সময় এবং স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা বলি গ্যালিলিও রূপান্তর। বুঝছো? যে চিরায়ত পদার্থ বিজ্ঞানে যে দুটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে সময় এবং স্থানাঙ্কের আমরা কি করতে পারি? মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারি, তাকে বলা হয় গ্যালিলিও রূপান্তর। ওকে, পরের প্রশ্ন, ভরের আপেক্ষিকতা কাকে বলে? যে আমরা কি জানি বলতো? ভর গতিশীল অবস্থায় কি হয়? ভর বৃদ্ধি পায়। এটা আমাদের ভরের আপেক্ষিকতা। গতিশীল অবস্থায় ভর বৃদ্ধি পায়, যেটা আমাদের ভরের আপেক্ষিকতা। পরের প্রশ্ন দেখো, কার্যাপেক্ষক কাকে বলে? শিখাইছি না যে ফটোতড়িৎ ক্রিয়ায় কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণের জন্য ন্যূনতম যে শক্তির প্রয়োজন হয় তাকে বলবো কার্যাপেক্ষক বা ফাই। তাহলে তুমি সূচন কম্পাঙ্ক কাকে বলবা? কোন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করার জন্য ন্যূনতম যে কম্পাঙ্কের তরঙ্গ প্রয়োজন হয় তাকে বলবা কি? সূচন কম্পাঙ্ক।
বুঝছো? ন্যূনতম যেই শক্তি সেটা কি কার্যপেক্ষক, ন্যূনতম যেই ফ্রিকোয়েন্সি সূচন কম্পাঙ্ক, ন্যূনতম যেই দৈর্ঘ্য সেটা তরঙ্গ দৈর্ঘ্য। পরের প্রশ্ন, সূচন কম্পাঙ্ক কাকে বলে? এই যে বলে দিছি, যখন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গমনের জন্য ন্যূনতম যেই কি প্রয়োজন হয়, কম্পাঙ্কের তরঙ্গ প্রয়োজন হয়, তাকে বলি সূচন কম্পাঙ্ক, তাই না? এরপরের প্রশ্ন, ফটোতড়িৎ ক্রিয়া কি? খুবই গুরুত্বপূর্ণ, এইটা কোনো না কোনো একটা বোর্ডে আসবে। যাও, ফটোতড়িৎ ক্রিয়া কি? কি বলতেছে? যথোপযুক্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলোক রশ্মি কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হইলে তা থেকে ইলেকট্রন নিষ্কৃত হয়। এই ঘটনাকে আমরা বলি, মানে কোনো ধাতব পৃষ্ঠে আমরা যদি প্রয়োজনীয় বা উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট আলো ফালাই, যার ফলে ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের হয়ে যায়, এই প্রক্রিয়াকে আমরা বলবো ফটোতড়িৎ ক্রিয়া। বুঝতেছো আশা করি সবাই? যেভাবে ক্লাস করাচ্ছি একটু ভালোভাবে মনোযোগ দাও, ইনশাল্লাহ তোমার এগুলো আর পড়তেই হবে না। জাস্ট এই ক্লাসটা করার শেষেই তোমার 100টা প্রশ্ন অটোমেটিক তুমি পারবা। জাস্ট ক্লাসটা শেষে তুমি এই স্লাইডটা একবার করে দেখবা যে কি বলতেছি, একটু রিকল করার চেষ্টা করবা যে ভাইয়ার ক্লাসটা করলাম, ক্লাসটা শেষে একটু চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করবা যে কি কি পড়ছি, একটু নিজে নিজে মনে করার চেষ্টা করবা। তো রিকল প্রসেসে আমাদের পড়াশোনা করা উচিত। কেমন? একটা বিষয় পড়লাম কিন্তু আমরা সেটা নিয়ে চিন্তা করি না, আমাদের চিন্তা করতে হবে, আমাদের চিন্তার পরিধি বাড়াইতে হবে। দেখো কি বলতেছে, ফটোতড়িৎ ক্রিয়া সম্পন্নের জন্য ন্যূনতম কম্পাঙ্কের আলো প্রয়োজন হয়। মানে সব আলোর জন্য আমাদের ফটোতড়িৎ ক্রিয়া হবে না, ফটোতড়িৎ ক্রিয়া হওয়ার জন্য একটা ন্যূনতম আমার তরঙ্গ দৈর্ঘ্য প্রয়োজন। কেমন? অথবা এই প্রশ্নকে এভাবেও বলা যায় যে সকল কম্পাঙ্কের জন্য আমাদের ফটোতড়িৎ ক্রিয়া সম্পন্ন হবে না। ব্যাখ্যা করো। হ্যাঁ, সকল কম্পাঙ্কের জন্য আমার কি ফটোতড়িৎ ক্রিয়া সম্পন্ন হবে? ধাতু থেকে ইলেকট্রন নির্গমনের জন্য একটা নির্দিষ্ট শক্তি দিতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণের ফ্রিকোয়েন্সি দিতে হবে, নাইলে এখান থেকে ইলেকট্রন বের হবে না। আমরা জানি ইকুয়েশন কি বলতো, = 5 প্লাস কি বলতো কে ম্যাক্স, 5 প্লাস কে ম্যাক্স। তো এইখান থেকে দেখো তো আমরা কি লিখতে পারবো, ই মাইনাস কে ম্যাক্স = 5। কেমন? তো এইখান থেকে তুমি যদি ইলেকট্রন বের করতে চাও, তাহলে 5 এর মানটা কি হইতে হবে, ই মাইনাস কে ম্যাক্সের চেয়ে বড়। বুঝছো? কোনো ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন বের করতে চাইলে একটা ন্যূনতম কম্পাঙ্কের আলোয় দিতে হবে, নাহলে সেখান থেকে ইলেকট্রন কোনোদিনই বের হবে না, বা ন্যূনতম শক্তির আলোয় ফালাইতে হবে, নাহলে সেখান থেকে ইলেকট্রন কোনোদিনই বের হবে না। সেটা তো আমরা সাধারণ নলেজ দ্বারাই বুঝতেছি, তাই না? পরের প্রশ্ন, গ্যালিলিওর রূপান্তর লরেন্জ রূপান্তরের একটা বিশেষ রূপ ব্যাখ্যা করো। এটা একটু নিজে নিজে দেখবা, তুমি এটা যদি না পারো দেখার প্রয়োজন নেই, এটা একটু বেশ কঠিন টপিক্স। কেমন? এটা একটু বেশ কঠিন টপিক্স, এটা এখন তোমাকে যদি বোঝাইতে যায় অনেক সময় লেগে যাবে। এটা না আগে পড়ে থাকলে এটা স্কিপ করো, আর পড়া থাকলে দেখে নিবা। দেখো পরের প্রশ্ন কি বলতেছে, ফটো ইলেকট্রনের গতিশক্তি আলোর তীব্রতা নয়, কম্পাঙ্ক নির্ভর। গতিশক্তি কার উপর নির্ভর করতেছে? কম্পাঙ্ক। দেখো গতিশক্তি ই সমান ফোটনের শক্তি কি লিখতে পারবো, = তাই না? কি লিখতে পারবো, এইচএফ। তো এর সঙ্গে দেখো এফ এর সম্পর্ক কি, সমানুপাতিক। অর্থাৎ তুমি যদি ফ্রিকোয়েন্সি বাড়াও তাহলে কি শক্তিও বাড়বে, ফ্রিকোয়েন্সি বাড়াইলে ফোটনের শক্তিও বাড়বে। কেমন? ফ্রিকোয়েন্সি বাড়াইলে ফোটনের শক্তিও বাড়বে। তীব্রতা বাড়ার সাথে এখানে আমার কোনো সম্পর্ক নেই। তীব্রতা বাড়া মানে 1 সেকেন্ডে 1 মিটার স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে কত সংখ্যক তুমি ফোটন দিচ্ছ, এইটা। তো এই ফোটন তুমি কত দাও, এইটার উপর ডিপেন্ড করতেছে না আমার শক্তি। কার উপর ডিপেন্ড করে? ফ্রিকোয়েন্সির সাথে। ফ্রিকোয়েন্সি বাড়াইলে ফোটনের শক্তি বাড়বে, ফ্রিকোয়েন্সি কমাইলে ফোটনের শক্তি কমবে, তাই না? দেখো পরের প্রশ্ন কি বলতেছে, কোনো বস্তু আলোর বেগ থেকে বেশি বেগে চলা সম্ভব হলে ভরের কি পরিবর্তন ঘটতে পারে? কোনো বস্তু যদি আলোর বেগের চেয়ে বেশি বেগে যায় তাহলে কি হইতে পারে? দেখো আমরা এটা তোমাদের দেখাই দিছি, m = m0√1 মাইনাস কি বলতো 1 - v²/c²। তো কোনো বস্তুর বেগ v এর মান যদি আলোর বেগের সমান হয়, কোনো বস্তুর বেগ v যদি আলোর বেগের সমান হয়, তাহলে কি ধরনের চেঞ্জ হইতে পারে? দেখো কি ধরনের চেঞ্জ হইতে পারে, m = m0। আমরা ধরে নিচ্ছি কোনো বস্তুর বেগ এখন আলোর বেগের সমান, তার মানে ভি সমান কি হয়ে গেছে, সি। তার মানে 1 - 1 = কি হয়, m0/1 - 1 মানে কত, 0। 1/0 মানে কত, ইনফিনিটি। অর্থাৎ কোনো বস্তু যদি আলোর বেগে যায় তাইলেই তার ভরটা কি হয়ে যাবে, অসীম। তো কোনো বস্তুর ভর অসীম হইতে পারবে না। তো তুমি আলোর বেগে গেলেই ভর হচ্ছে অসীম, তুমি এর চেয়ে বেশি বেগে যাইতে পারবা কোনোদিন? আলোর বেগে গেলে হয় ভর অসীম, আলোর বেগে যাওয়া সম্ভব না, তুমি এর চেয়ে বেশি বেগে কেমনে যাবা? বুঝছো? এই জন্য আলোর চেয়ে বেশি বেগে যাওয়া সম্ভব না। এই ইকুয়েশন দিবা, শূন্য দেখাবা, টিচার তোমাকে 2 মার্কই দিয়ে দিবে। দেখো আমাদের এক্স-রে নিঃসরণ এবং ফটোতড়িৎ নিঃসরণের মূল পার্থক্য কি? এক্স-রে এবং ফটোতড়িৎ কি বলতো, এক্স-রে এবং আমাদের ফটোতড়িৎ। কেমন? এক্স-রে এবং কি ফটোতড়িৎ, এই দুটার মধ্যে বলতেছে পার্থক্যকে। তোমাদের এক্স-রের ফলে উচ্চ শক্তি সম্পন্ন আমাদের কম্পাঙ্ক নিষ্কৃত হয়। এখানে কি হয়, উচ্চ শক্তি নিষ্কৃত হয়। এই শক্তির পরিমাণটা আমাদের সাধারণত MeV এককে হইতে পারে। এক্স-রে থেকে যে শক্তি নির্গত হয় সেটা MeV এককে, আর ফটোতড়িৎ ক্রিয়া থেকে যে শক্তি নির্গত হয় সেটা খুবই কম, সেটা কি EV এককে হয়। কেমন? এবং ফটোতড়িৎ ক্রিয়া আমাদের কিসের জন্য সংগঠিত হয়? এখানে আমাদের ইলেকট্রন আপতনের ফলে
সেখান থেকে ফটোতড়িৎ ক্রিয়া সম্পন্ন হয়। এবং আমাদের এক্স রে কিসের জন্য হয়? উচ্চ বিভব বিশিষ্ট ক্যাথোড এবং অ্যানোডের ফলে আমাদের ফটোতড়িৎ ক্রিয়া সংঘটিত হয়। তো এই দুটো পার্থক্য কেমন ভালোভাবে পড়বা, একটু দেখে নিবা, তাইলে এটা পারবা। পরের প্রশ্ন, পরের অধ্যায়ে আমরা যাব পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। এই অধ্যায় থেকে কি পড়বা? গড় আয়ু কাকে বলবা? গড় আয়ু কাকে বলবা বলতো? যে কোনো তেজস্ক্রিয় বস্তুখণ্ডের সবগুলো পরমাণুর আয়ুর যোগফলকে ওই পরমাণুর প্রারম্ভিক সংখ্যা দিয়ে ভাগ করলে যে আয়ু পাওয়া যায় তাকে বলা হয় গড় আয়ু। বুঝছো? যে কোনো তেজস্ক্রিয় একটা বস্তুখণ্ড, ওই বস্তুখণ্ডের মধ্যে যতগুলা পরমাণু আছে পরমাণুগুলার আয়ু যোগ করব, করে তাদের প্রারম্ভিক অনুর সংখ্যা তারা ভাগ করব। সহজ কথায় একটা বস্তুখণ্ডের মধ্যে অসংখ্য কি থাকে? পরমাণু থাকে। প্রত্যেকটা পরমাণুর আয়ু কি সেম না? তো এই জন্য প্রত্যেকটা পরমাণুর আয়ু যোগ করবা, করে কতগুলো পরমাণুর সংখ্যা ছিল তাই দ্বারা ভাগ করবা, করলে যেটা পাবা সেটা গড় আয়ু। একদম ইজি। পরেরটা ভর ত্রুটি কি? দেখো খুব ভালোভাবে বুঝবা ভর ত্রুটি কি। যে কোনো স্থায়ী নিউক্লিয়াসের ভর এর গঠনকারী উপাদান সমূহের মুক্ত অবস্থায় ভরের যোগফলের কিছুটা কম হতে দেখা যায়, ভরের এই পার্থক্যে বলা হয় ভর ত্রুটি। বুঝছো? যে আমরা কোনো নিউক্লিয়াসের ভরকে আমরা যেইটা ধরি, তো এই ভর যদি আমরা মুক্ত আমাদের পরমাণু অর্থাৎ মুক্ত ইলেকট্রন প্রোটন নিউট্রন দ্বারা বের করতে চাই, তাহলে মুক্ত অবস্থায় কিছুটা কম হয়, তো এইটাকে আমরা বলি ভর ত্রুটি। ক্লিয়ার? চলো পরটা আমরা দেখবো। ভর ত্রুটিকে আমরা সাধারণত ডেলিম দ্বারা প্রকাশ করি, তাই না? কি বলতেছে? নিউক্লিয় ফিশন বিক্রিয়া কাকে বলে? ফিশন মানে শিখাইছি না, ফিশন মানে কি? স্পেলিং ছোট। ফিশন মানে কি? স্পেলিং ছোট। উদ্দেশ্য কি? উদ্দেশ্য ছোট হওয়া। তার মানে কি? ছোট নিউক্লিয়াস তৈরি করা। তো ছোট নিউক্লিয়াস কোন বিক্রিয়ায় তৈরি হয়? নিউক্লিয় ফিশন বিক্রিয়া। তাহলে নিউক্লিয় ফিশন বিক্রিয়া কাকে বলবা? যে নিউক্লিয় বিক্রিয়ায় বড় নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র নিউক্লিয়াসে রূপান্তর হয় তাকে নিউক্লিয় ফিশন বিক্রিয়া বলা হয়। তাহলে ফিউশন কাকে বলবা? ফিউশন মানে কি? ওয়ার্ডটা বড়, উদ্দেশ্য বড় হওয়া। ছোট ছোট নিউক্লিয়াস একত্র হয়ে বড় নিউক্লিয়াস গঠন করে যেই বিক্রিয়া তাকে বলা হয় নিউক্লিয় ফিউশন বিক্রিয়া। ক্ষয় ধ্রুবক কাকে বলে? দেখো কোন তেজস্ক্রিয় পদার্থের একটা পরমাণু একক সময়ে ভাঙনের সম্ভাব্যতাকে বলা হয় ক্ষয় ধ্রুবক। মানে কোনো তেজস্ক্রিয় পদার্থের একটা পরমাণু একক সময়ে যে ভাঙবেই, ভাঙার যে সম্ভাবনা, তাদেরকে আমরা কি বলবো? ক্ষয় ধ্রুবক। ক্ষয় ধ্রুবক কি বলতো? ক্ষয় ধ্রুবক আমরা কি দ্বারা প্রকাশ করি? ল্যামডা দ্বারা প্রকাশ করি ক্ষয় ধ্রুবককে, তাই না? পরের প্রশ্ন দেখো কি বলতেছে। তেজস্ক্রিয়তা কাকে বলে? তেজস্ক্রিয়তা কাকে বলে? যে কোনো তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হওয়াকে বলা হয় তেজস্ক্রিয়তা। কোনো তেজস্ক্রিয় মৌল থেকে স্বতঃস্ফূর্তভাবে তেজস্ক্রিয় রশ্মি বের হওয়াকে বলা হয় তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয় রশ্মি কে বলতো? আলফা, বিটা, গামা, এই তিনটা আমাদের কি? তেজস্ক্রিয় রশ্মি, তাই না? হ্যাঁ। পরের প্রশ্ন, তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি লিখো। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র কি? দেখো কি, কোনো মুহূর্তে তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন বা অক্ষয়ের হার ওই সময়ে উপস্থিত অক্ষত পরমাণুর সংখ্যার সমানুপাতিক। আমরা কি দেখতেছি? দেখো dN/dt ইকুয়াল টু কি? মাইনাস ল্যামডা n। এটা আমাদের কি ছিল বলতো? এটা আমাদের তেজস্ক্রিয় ক্ষয় সূত্রটি। অর্থাৎ কোনো পরমাণুর ভাঙনের হার, দেখো কোনো পরমাণুর ভাঙনের হার ওই সময়ে উপস্থিত পরমাণুর সংখ্যার সমান। দেখো কি, এই যে dN/dt মানে কি বোঝাচ্ছে? কোনো পরমাণু, dN মানে কি? অক্ষত পরমাণুর হার, কোনো অক্ষত পরমাণুর হার ওই সময়ে উপস্থিত পরমাণুর সমানুপাতিক, তাই না? dN/dt মাইনাস ল্যামডা n। এইটা শুধু বলা ভাষায়। অর্ধায়ু কাকে বলে? কোন তেজস্ক্রিয় পদার্থের মোট পরমাণুর অর্ধেক পরমাণু ক্ষয় হয়ে যাতে যেই সময়, সেটা কি? অর্ধায়ু। নাম শুনে বুঝতেছি অর্ধায়ু। মোট পরমাণুর অর্ধেক ক্ষয় হয়ে যাতে যেই সময়, সেটা কি? অর্ধায়ু। কেমন? অর্ধায়ুকে আমরা t½ দ্বারা প্রকাশ করি। এরপরে তেজস্ক্রিয় ক্ষয় সূত্র ব্যাখ্যা করো। তেজস্ক্রিয় ক্ষয় সূত্র এই যে dN/dt মাইনাস ΔN, এইটা ব্যাখ্যা করবা, তাই না? এটা পারবা। দেখো পরের প্রশ্ন কি বলতেছে? একটা নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করে নিউক্লিয়াসের প্রতি বন্ধন শক্তির উপর। ব্যাখ্যা করো। একটা নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করে নিউক্লিয়াসের বন্ধন শক্তির উপর। যে নিউক্লিয়াসের বন্ধন শক্তি যত বেশি, সে ততদিন বেশি স্থায়িত্ব হবে, এটা আমরা বুঝতেইছি, তাই না? তো এইটা ব্যাখ্যা করবা। দেখো কি বলতেছে? নিউক্লিয়াসের বন্ধন শক্তি সমান আমরা কি জানি বলতো? নিউক্লিয়াসের বন্ধন শক্তি সমান আমরা জানি, নিউক্লিয়াসের বন্ধন শক্তি সমান আমরা কি জানি? বন্ধন শক্তি। বন্ধন শক্তি সমান কি বলতো? Δmc²। Δm মানে কি? ভর ত্রুটি। ভর ত্রুটি কেমনে বের করে? প্রোটন সংখ্যা মাইনাস mc², ভর ত্রুটি বের করলাম। এই সম্পর্কে হতে বোঝা যায় যে নিউক্লিয়াসের ভর ত্রুটি যত কম হয় তার বন্ধন শক্তি তত বেশি হয়, তাই না? এরপরে বলতেছে অর্থাৎ নিউক্লিয়াসের স্থায়িত্ব তত বাড়ে। কি বলতেছে? দেখো এখান থেকে আমরা দেখতেছি বন্ধন শক্তির মান যদি বেশি হইতে চায় তাহলে আমাদের ভর ত্রুটির পরিমাণও কি হইতে হবে? বেশি হইতে হবে। ভর ত্রুটি যদি কম হয় বন্ধন শক্তি আমাদের কি হইতে হবে? কম হইতে হবে। তো প্রশ্ন আমার কি বলতেছে? নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করে কার উপর? বন্ধন শক্তির উপর। হ্যাঁ, তাই তো হচ্ছে, তাই না? যে বন্ধন, আমাদের ভর ত্রুটি যদি বেশি হয় বন্ধনও কি হবে? বন্ধন শক্তিও বেশি। বন্ধন শক্তি কম হইলে ভর ত্রুটিও কম, তাই না? দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, কেমন? রেডিয়াম।
রেডিয়ামকে তুমি কি করছো, নিউট্রন দ্বারা আঘাত করছো, ফলে কি তৈরি হয়েছে, রেডন তৈরি হয়েছে। তো রেডিয়াম আমাদের কি নিউক্লিয়াস, বড় নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র নিউক্লিয়াসে পরিণত হয়েছে। এই বিক্রিয়াটা কি নিউক্লিয়ার বিক্রিয়া, আমরা শিখছি না যে এই বিক্রিয়া নিউক্লিয়াসের পরিবর্তন হয়, তাকে বলি নিউক্লিয়ার বিক্রিয়া। বড় নিউক্লিয়াস ভেঙে ক্ষুদ্র নিউক্লিয়াসে রূপান্তর হয়, তাকে বলি আমরা কি নিউক্লিয়ার বিক্রিয়া। যেমন পরের প্রশ্ন দেখো, আলোক রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় কিন্তু গামা রশ্মি বিচ্যুত হয় না, কেন ব্যাখ্যা করো। বুঝছো, আলফা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয়, এটা কি আলোক রশ্মি না আলফা রশ্মি। আলফা রশ্মি তড়িৎ ক্ষেত্র দ্বারা বিচ্যুত হয় কিসের জন্য, আলফা রশ্মি মানে কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আলফা রশ্মি মানে কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আলফা রশ্মির চার্জ আছে, তাই তড়িৎ ক্ষেত্র দ্বারা সে কি হবে, বিকর্ষিত হবে, তাই না। এবং আমাদের গামা কি বলতো, গামা রশ্মির কোনো চার্জ আছে, গামা রশ্মির চার্জ নেই, গামা রশ্মির চার্জ নাই, এর কোনো চার্জ নাই, একে তড়িৎ ক্ষেত্র দ্বারা কোনোভাবে প্রভাবিত করতে পারবে না। এই জন্য গামা রশ্মিকে আমরা তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত করতে পারি না, কারণ চার্জ নাই। আর আলফা রশ্মির প্লাস আছে, পজিটিভ চার্জ, এই জন্য আমরা আলফা রশ্মিকে তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত করতে পারি। কেমন, দেখো পরেরটা কি বলতেছে, লজিক যুক্তি বর্তনী বা লজিক গেট কাকে বলে, খুবই গুরুত্বপূর্ণ। যে দেখো, যে সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট এক বা একাধিক ইনপুট গ্রহণ করে কিন্তু একটা মাত্র আউটপুট প্রদান করে এবং সেই আউটপুটটা কি হয়, যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা বলি লজিক গেট। মানে লজিক গেট হচ্ছে আমাদের সেই সমস্ত ডিজিটাল ইলেকট্রনিক সিস্টেম, যেই সিস্টেমে আমাদের একাধিক ইনপুট নিব কিন্তু আউটপুট হবে একটা, এবং সেটা কি হবে, যুক্তি নির্ভর, তাদেরকে বলবো লজিক গেট। কেমন, পরেরটা বলতেছে কি, ডোপিং কি বলতো, ডোপিং কি বিশুদ্ধ অর্ধপরিবাহী কিন্তু বেশি তড়িৎ প্রবাহ করতে পারে না, এই জন্য বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে আমরা ভেজাল মিশাই। তো বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ভেজাল যুক্ত করাকে বলা হয় ডোপায়ন। বুঝছো, ডোপায়ন বা ডোপিং কি, যে বিশুদ্ধ অর্ধপরিবাহীর মধ্যে ভেজাল যুক্ত করাকে আমরা বলি ডোপিং। ক্লিয়ার। পরের প্রশ্ন দেখো কি বলতেছে, অর্ধপরিবাহী কাকে বলে, নামের সাথে রিলেটেড। যে সকল পদার্থের পরিবাহিতা আমাদের কি পরিবাহী পদার্থের চেয়ে কম কিন্তু আমাদের অপরিবাহী পদার্থের চেয়ে বেশি, অর্থাৎ পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি, তাদেরকে আমরা কি বলবো, অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর বলবো। পরের প্রশ্ন দেখো, ডিপ্লেশন স্তর কি, ডিপ্লেশন স্তর কি বলতো, আমাদের পিএন সংযোগের দুই পাশে দুই সরু স্তর ধনাত্মক এবং ঋণাত্মক আধানকে পৃথক করে রাখে, যেখানে গতিশীল আধান নিঃশেষ হয়ে যায় এবং কোনো গতিশীল আধান বাহকের অস্তিত্ব থাকে, তাকে আমরা বলি ডিপ্লেশন স্তর। অর্থাৎ আমাদের এটা যদি একটা পিএন জাংশন হয়, এটা যদি আমাদের পিএন জাংশন হয়, তাহলে পিএন জাংশনের মাঝখানে একটা কি হয়, একটা স্তর তৈরি হয়, ইলেকট্রনের আদান প্রদানের ফলে একটা কি হয়, স্তর তৈরি হয়, এই স্তরকে আমরা বলি ডিপ্লেশন স্তর। কেমন, এই স্তরকে আমরা কি বলি, ডিপ্লেশন স্তর। এ কি করে, ইলেকট্রনকে ওই পাশ থেকে ওই পাশে যাইতে বাধা প্রদান করে। কেমন, চলো পরেরটা দেখো কি বলতেছে, পি টাইপ অর্ধপরিবাহী কি, যে কোনো আমরা বিশুদ্ধ সেমিকন্ডাক্টরের মধ্যে যদি ত্রিযুজি মৌল যুক্ত করার ফলে যেই আমরা সেমি কন্ডাক্টর পাই, তাদেরকে আমরা বলি পি টাইপ অর্ধপরিবাহী। বুঝছো না, বোঝো নাই, যে বিশুদ্ধ পরিবাহীর মধ্যে ত্রিযুজি অপদ্রব্য যোগ করার ফলে যে আমাদের অর্ধপরিবাহী তৈরি হয়, তাকে আমরা বলি কি বলতো, পি টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী কি, তুমি সেমি কন্ডাক্টরের মধ্যে পঞ্চযোজি মৌল যুক্ত করলে যেই পরিবাহীটা পাবা সেটা আমাদের কি বলতো, অর্ধপরিবাহী। কেমন, এন টাইপ অর্ধপরিবাহী। দেখো পরেরটা বলতেছে রেকটিফায়ার কি, রেকটিফায়ার মানে মনে রাখবা একমুখীকরণ। রেকটিফায়ার মানে কি, একমুখীকরণ। যে প্রক্রিয়ার মাধ্যমে কোন বর্তনীর প্রবাহকে আমরা একমুখী করতে পারি তাকে কি বলা হয়, রেকটিফায়ার। রেকটিফায়ার মানে কি, একমুখীকরণ। যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো বর্তনীর প্রবাহকে আমরা একমুখী করতে পারি তাকে বলা হয় কি, রেকটিফায়ার। অর্থাৎ রেকটিফায়ারের সাহায্যে আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করতে পারি। এসি কারেন্টের কি বিভিন্ন দিক আছে, কিন্তু ডিসি কারেন্ট কি এইরকম একদিকে যায়। রেকটিফায়ারের মাধ্যমে আমরা এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তর করতে পারি, তাই না। পরের প্রশ্ন দেখো কি বলতেছে, ডায়োডের জেনারেল ক্রিয়া ব্যাখ্যা করো। জেনারেল ক্রিয়া মানে তুমি যখন একটা ডায়োডকে তুমি যখন বিমুখ ঝোঁকে ব্যবহার করবা, অর্থাৎ তুমি যখন রিভার্স বায়াসে ইউজ করবা, নেগেটিভের সঙ্গে নেগেটিভ, পজিটিভের সঙ্গে পজিটিভ দিবা, তখন এর মধ্যে কি হবে না, এর মধ্যে ইলেকট্রন প্রবাহ হবে না। অর্থাৎ তুমি এখানে কি, এটা পজিটিভ না, এটা কি নেগেটিভ, তো এই পাশে যদি পজিটিভ দাও আর এই পাশে যদি নেগেটিভ দাও, তাহলে এইখান থেকে ইলেকট্রন কখনো ফ্লো হবে, দেখো তো পজিটিভ কি করবে, বিকর্ষণ করবে, এখান থেকে ইলেকট্রন কখনোই ফ্লো হবে না। কিন্তু তুমি যদি কি করো, তুমি যদি এরকম ভোল্টেজ বাড়াইতেই থাকো, তুমি যদি এরকম দেখো, এখান থেকে তুমি যতই ভোল্টেজ দাও না, এখান থেকে কারেন্ট এই পাশ দিয়ে কোনোদিনই পাস হবে না, কারেন্ট এই পাশ দিয়ে কোনোদিনই পাস হবে না। কেমন, তো কারেন্ট পাস হবে না, কারণ ডায়োড আমাদের কি আছে, রিভার্স বায়াসে আছে। তো তুমি এই জন্য এর মধ্যে যতই ভোল্টেজ প্রয়োগ করো না কেন, এর মধ্যে কারেন্ট পাবা না। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তুমি যত ভোল্টেজ বাড়াচ্ছ কিন্তু কারেন্ট পাচ্ছ না। দেখো, এটা আই বনাম ভি এর গ্রাফ যদি হয়, তুমি ভি বাড়াচ্ছ, তুমি কি বাড়াচ্ছ বলো তো, তুমি দেখো ভি বাড়াচ্ছ কিন্তু কারেন্ট পাবো না। কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে হুট করে অস্বাভাবিক রকমের কারেন্ট বেড়ে যাবে, এটাকে আমরা বলি জেনারেল ভোল্টেজ। অর্থাৎ যেই ভোল্টেজে গিয়ে আমরা কি করি, যে কোনো
রিভার্স বায়াসে আমরা হঠাৎ করে অনেক বেশি পরিমাণে কারেন্ট পাই, সেটাকে আমরা বলি কি বলতো আমাদের জেনার ডায়োড, যেটাকে আমরা কি বলি পিএন জাংশনকে রিভার্স বায়াসে যুক্ত করার পরে আমরা যতই ভোল্টেজ দিয়ে না কেন কারেন্ট আমরা পাই না, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আমাদের কি হয় হঠাৎ করে অনেক বেশি কারেন্ট বেড়ে যায়, এটাকে আমরা বলি জেনারেল পিএন। কেমন পরটা বলতেছে ডোপিং কিভাবে অর্ধপরিবাহীর তড়িৎ পরিবাহিতাকে প্রভাবিত করে ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করতে পারবা না, আশা করি সবাই পারবা। যে কোনো সেমিকন্ডাক্টরের মধ্যে মনে করো ত্রিযোজী মৌল যুক্ত করছো, ত্রিযোজী মৌল যুক্ত করলে কি হবে বলো তো, ত্রিযোজী মৌল তুমি যুক্ত করলে তাহলে তিন পাশে তিনটা কি হবে তোমার পরমাণু যুক্ত হয়ে যাবে, হলে আরেক পাশে কি তৈরি হবে হোল তৈরি হবে, আরেক পাশে কি তৈরি হবে হোল তৈরি হবে। তো ত্রিযোজী মৌলের ফলে আমাদের এরকম হোল তৈরি হয়, পঞ্চযোজী মৌল যোগ করলে আমাদের কি হয় ইলেকট্রন তৈরি হয়। আর তুমি যদি পঞ্চযোজী মৌলকে যুক্ত করো তাহলে অর্ধপরিবাহীতে মাইনাস চার্জের পরিমাণ বেড়ে যাবে, মাইনাস চার্জ যদি বেড়ে যায় তাহলে কি হবে ইলেকট্রনের ফ্লো অনেক বেড়ে যাবে, এবং এখানে প্লাস চার্জের পরিমাণ বেড়ে গেলেও ইলেকট্রনের ফ্লো অনেক বেড়ে যাবে। এই জন্য ডোপাইনের ফলে অর্ধপরিবাহীর তড়িৎ প্রবাহ অনেক বেশি বেড়ে যায়। বুঝছো যেভাবে দেওয়া আছে একটু রিডিং করে নিবা তাইলে পারবে। দেখো পরটা কি বলতেছে, দুইটা পিএন জাংশনকে একত্র করে তুমি কখনো পিএনপি তৈরি করতে পারবা না। কিসের জন্য পারবা না একটু ভালো করে বোঝো। যেমন আমাদের পিএনপি সংযোগে তিনটা অংশ থাকে, একটা অ্যামিটার, একটা বেস, একটা কালেক্টর। তো আমাদের বেস যে হবে সেটা হবে অনেক বেশি পাতলা হইতে হবে। কি হইতে হবে অনেক বেশি পাতলা হইতে হবে। কেমন তো তুমি যদি দুইটা পিএন জাংশনকে একত্রে লাগাই পিএনপি তৈরি করো তাহলে মাঝখানে বেসটা আর পাতলা থাকে না, এটা অনেক বেশি মোটা হয়ে যায়, যার ফলে আমরা পিএন জাংশন দ্বারা পিএন ডায়োড দ্বারা আমরা পিএনপি ট্রানজিস্টর তৈরি করতে পারি না। বুঝছো আমাদের বেসটা অনেক বেশি পাতলা থাকতে হয়। আমরা ডায়োড দ্বারা যদি জাংশন তৈরি করতে যাই তাহলে এটা আর রাখা সম্ভব হয় না, এই জন্য আমাদের পিএনপি ট্রানজিস্টর তৈরি করা পিএন দ্বারা সম্ভব না। পরটা বলতেছে দেখো ট্রানজিস্টর পিএনপি এর চেয়ে বেশি কি বলতো কার্যকর। কিসের জন্য দেখো কি এনপিএন, আরেকটা কি আমাদের পিএনপি, কি বলতো পিএনপি। তো দেখো এখানে আমাদের কি আছে এন আছে, এন মানে কি বলতো এর প্রধান চার্জ বাহককে ইলেকট্রন, শেষও ইলেকট্রন শুরুতেও ইলেকট্রন, চার্জ বাহককে ইলেকট্রন। পিএনপি মানে কি, পি মানে কি পজিটিভ, এর চার্জ বাহককে হোল বা পজিটিভ, এর চার্জ বাহককে বলতো পজিটিভ বা হোল, তাই না। তো আমাকে বলতো কোনটা বেশি ইফিশিয়েন্ট হবে, আমরা ইলেকট্রন দ্বারা বেশি প্রবাহ পাবো নাকি হোল দ্বারা বেশি প্রবাহ পাবো? নিশ্চয় ইলেকট্রন দ্বারা কি প্রবাহ পাবো বেশি, তাই না। এই জন্য আমাদের এন আমাদের কি বেশি কার্যকর। তো এইটাই বলবা যে এন ট্রানজিস্টরের শুরুতে থাকে এন, অর্থাৎ আমাদের সেখানে প্রধান বাহক ইলেকট্রন, শেষ অপ্রধান বাহক ইলেকট্রন। পিএনপি এর ক্ষেত্রে প্রধান বাহক পজিটিভ বা হোল এবং শেষ পজিটিভ বাহক ইলেকট্রনের দ্বারা ফ্লো সহজ। এই জন্য আমাদের এনপিএনটা বেশি কার্যকর। কি কার্যকর? এনপিএন বেশি কার্যকর, মনে রাখবা। পরে বলতেছে তাপমাত্রা বৃদ্ধির সাথে অর্ধপরিবাহী রোধের কি পরিবর্তন হয়? তাপমাত্রা বৃদ্ধি করলে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, আর অর্ধপরিবাহীর রোধ তাপমাত্রা বৃদ্ধি করলে অর্ধপরিবাহীর রোধ কি হয় বলতো অর্ধপরিবাহীর রোধ কি হয় হ্রাস পায়, অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়। তো অর্ধপরিবাহী রোধ যদি হ্রাস পায় তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কি অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়। বুঝছো তাপমাত্রা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়, যার ফলে তুমি যত বেশি তাপমাত্রা বাড়াবা অর্ধপরিবাহীতে ইলেকট্রন তত ফ্লো হবে। অর্ধপরিবাহীর আমাদের রোধের উষ্ণতা সহগের মান কি নেগেটিভ, অর্ধপরিবাহীর জন্য রোধের উষ্ণতা সহগ নেগেটিভ। কারণ দেখো অর্ধপরিবাহীতে ইলেকট্রন সংখ্যা থাকে খুবই কম, তাপমাত্রা বাড়ালে এখানে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে যায়, মুক্ত ইলেকট্রন বেড়ে গেলে কি কারেন্ট ফ্লো বেশি হবে, কারেন্ট ফ্লো বেশি হওয়া মানে কি রোধ কম। বুঝছো এই জন্য অর্ধপরিবাহীর তাপমাত্রা বৃদ্ধিতে আমাদের কি হয় রোধ কমে যায়। ক্লিয়ার? এরপরের প্রশ্ন দেখো কমন প্রশ্ন, ন্যান্ডকে সার্বজনীন গেট বলা হয় কেন? ন্যান্ডকে সার্বজনীন গেট বলা হয় কেন? ন্যান্ড গেট তৈরিতে আমাদের কি কি কাজে লাগে বলতো? ন্যান্ড গেট তৈরিতে আমাদের কাজে লাগে অ্যান্ড, অর, আর নট। এই তিনটার সমন্বয়ে আমাদের কি তৈরি হয়? অ্যান্ড, অর, নট। এই তিনটার সমন্বয়ে আমাদের ন্যান্ড গেট তৈরি হয়। তিনটা মৌলিক গেট এর মধ্যে আছে না, ন্যান্ডের মধ্যে তিনটা মৌলিক গেট আছে, এই জন্য ন্যান্ডকে আমরা বলি সার্বজনীন গেট। বুঝছো এই জন্য ন্যান্ডকে বলি আমরা সার্বজনীন গেট। তো তোমাকে আমি টোটাল 100টার মতো ক এবং খ কভার করে দিলাম। এই ক্লাসটা শেষে তোমার এখনই কাজ হবে এই পিডিএফটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা, এবং আমি কিভাবে কোনটা পড়াইছি সেটা একটু নিজে নিজে লেখার চেষ্টা করা, এইটা করো। এমসিকিউ আমার ক্লাসটা করো, ইনশাল্লাহ তুমি ক খতে তুমি ন্যূনতম তোমার ক খ তো 8টা প্রশ্ন মিলে 16টা আছে, ন্যূনতম 10 থেকে 12টা 100% শিওর থাকো কমন পাবাই তুমি। 100টা পড়ে যাও। দেখো তোমাকে আমি কিন্তু মুখস্থ করার জন্য দেই নাই, একটা প্রশ্নও নাই যেটা তোমার মুখস্থ করতে হবে। 100টার মধ্যে একটাও নাই তোমার মুখস্থ করতে হবে। যে ক্লাসটা খুব মনোযোগ সহকারে করছে তার এটা পড়ারই প্রয়োজন নাই, 100 প্রশ্ন তার অলরেডি হয়ে গেছে আশা করি। আর তোমাদের সিকিউ এর জন্য সাজেশন ক্লাস আজকে রাতের মধ্যে দিয়ে দিব, ক্লাসটা করবা তাইলেই হবে। তোমার এমসিকিউ এর জন্য ক্লাস করাইছি, ওই ক্লাসটা করলে তোমার বেসিকে প্রবলেম থাকলে সেই বেসিক কভার হয়ে যাবে।
এমসিকিউতে তুমি ন্যূনতম 23+ কনফার্ম করতে পারবা। ক খ তোমার শেষ করে দিলাম, এরপর ইনশাল্লাহ সিকিউরের ক্লাসটা দেওয়ার চেষ্টা করব। তোমরা সিকিউরের ক্লাস চাও কি না, ভাইয়ের ক্লাস কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা এবং বন্ধুদের মাঝে অবশ্যই ক্লাসটা শেয়ার করবা। তো যাদের পিডিএফ প্রয়োজন তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নাও। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেওয়ার পর তুমি যদি দেখো যে পিডিএফ নাই, তখন তুমি পরে জয়েন হয়েছো, পিডিএফ না পাইলে দেখবা হোয়াটসঅ্যাপ গ্রুপের ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে পিডিএফ পাবা। যদি না পাও ভাইয়াকে নক দিবা, আমি তোমাকে পিডিএফ দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।